গিধর হন্য হয়ে উঠেছে। সব গুছিয়ে এনেছিল আটঘাট বেঁধে, কেবল একটা দিক দেখেনি, এখন দেখছে সেই দিকটাই আসল। মোসাম্মদকে নিয়ে ফিরবার সময় গিধররা রামনেওয়াজ মুন্সির বাড়ি হয়ে এসেছিল। মুন্সিজি বলেছেন যে এ নিয়ে মামলা চলবে না। জলুফিওয়ালা দলের পান্ডাকে আমি জেলের খিচুড়ি খাইয়ে ছাড়বো, সদরের 3 দফা নালিশ ঠুকবো। যতই মুন্সিজি মানা করুক না কেন, আমি ওকে ছাড়ছি না। অনিরুদ্ধ মোক্তারকে দিয়ে আমি SDO সাহেবের কাছে মামলা দায়ের করব। শালা বলে কি না আমি কি ওই অরাতকে নিয়ে এসেছি, ও নিজে এসেছে। ফিরিয়ে নিতে যেতে পারো, নিয়ে যাও, আমি আটকাচ্ছি না ওকে। বিদেশি আর গান শুনে হরহামেশা জোয়ান চুরিরা ঘর ছেড়ে পালিয়ে আসে। যতদিন ইচ্ছে থাকে যখন খুশি চলে যাও, তাদেরই বলে আটকে রাখি না। তারা আবার এই এত বয়সে অরাতকে আটকাবো? ও চলে যেতে চায়, এই মুহূর্তে চলে যেতে পারে। ওই ধরিবাজটাকে জুলফি আর মোচ দেখেই চিনেছি আমি। কত কত বলে ভালা আদমিদের দেখে নিলাম। হলমুনিয়ার বাজনাদার এসেছে আমার কানুন দেখাতে। আর বলিহারি ওই মেয়েটির প্রবৃত্তি। গিধরের সব রাগ গিয়ে পড়ে সাগিয়ার ওপর। মোসাম্মদ ঢোড়াইয়ের পায়ে মাথা কোটে, না করিস না ঢোড়াই, কবে তোকে কি বলেছি সেই কথা মনের মধ্যে গিট বেঁধে রাখিস না। বুড়ো হয়েছি, মুখের বাঁধন নেই। আমার 7টা 5টা নয়, একটা মাত্র মেয়ে। ওই গিধরটার জন্যই আজ আমার এই হাল। ওকে চুমোনা করবার জন্য চাপ না দিলে হয়তো সাগিয়া আমার এমন করতো না। তুই একবার যা ঢোড়াই। ঢোড়াই যখন ফলকাহাটে গিয়ে পৌঁছালো তখন রাত হয়েছে। ইটের উনান পেতে সাগিয়া বসেছে রাঁধতে দলের লোকের জন্য। পাড়ার লোকে ভিড় করেছে খানিক দূরে গোলার সম্মুখে নিমগাছটার তলায়। সেই জুলফিওয়ালা দলের কর্তার তারাই মাঝখানে বসে কথার তুবড়িতে আসর জমাচ্ছে। দলের অন্য সকলে হাটের এদিকে সেদিকে ছড়ানো মাচাগুলোর ওপর গড়াচ্ছে। আশ্চর্য লাগে ঢোড়াইয়ের, একটু বৈলক্ষণ্য দেখা গেল না সাগিয়ার মুখে চোখে ব্যবহারে। কে ঢোড়াই? নিজে বসবার ইটটা এগিয়ে দেয় সাগিয়া। কুপির আলোয় মুখের খুঁটিনাটি দেখা যায় না। এই আলো আধারির খেলায় সাগিয়ার নরম মুখটা পাথরের মূরতের মতো লাগছে। চোখের জল কি তার শুকিয়ে গিয়েছে? ঢোড়াইকে দেখেও কি তার চোখের কোণে 2 ফোঁটা জল আসছে না? অদ্ভুত মেয়ে, কথা বলে না। একটা কথা বলতেও কি ইচ্ছা করছে না ঢোড়াইয়ের সঙ্গে? ফিরিয়ে নিয়ে যাবার কথা ঢোড়াই মুখ দিয়ে বের হয় না। দারোগা হাকিমের সম্মুখে গড়গড় করে কথা বলে যায় সে, আর এখানে কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। বলে, গিধর মণ্ডল এসেছিল না? বলেই মনে হয় ঠিক এই গিধরের কথাটা না তোলা উচিত ছিল এখন। হ্যাঁ। আবার কথা ফুরিয়ে যায়। সাগিয়া ভাতের ফ্যান গালে। ঢোড়াই এক আধপোড়া পাটকাঠি ভেঙে অন্ধকারে মাটিতে কী সব হাজিবেজি কাটে। মোসাম্মদ পাঠিয়েছিল বলেই আবার ঢোড়াই মনে হয় যেন ভুল করেছে সে। ঠিক কথাটা বলা হয়নি। সাগিয়া মুখ তুলে তাকায়। কুপির আলো পড়েছে মুখে। মুখ দেখে তার মনের নাগাল পাওয়া ভার। তবু ঢোড়াইয়ের মনে হয় যে তার চোখ দুটি কি যেন জিজ্ঞাসা করতে চায়। যদি এখনই বলে, ও তাই জন্যে এলে? কথা সূক্ষ্ম মার পেয়েছে ঢোড়াই বোঝে না, যা মনে আসে তাই বলে ফেলে। আজ কি হয়েছে তার? যা বলতে চায় তা বলতে পারছে না কেন? কিছু কি তার বলবার নেই? কত কি ভেবেছে এতদিন। কিছু না বলাই ভালো ছিল, না আসাই ছিল উচিত। যাক, এসেছিল বলে তবু তো দেখা হলো। ঢোড়াই উঠে পড়ে। মাকে দেখো। ফুলগুতেও বান্ডাকে চোখের জল লুকোবার জন্য দুজনে আধারের দিকে মুখ ফিরিয়ে নেয়। লঙ্কাকাণ্ড। কোয়েরিদের নিদ্রাভঙ্গ। অনেকদিন আগে একজন মোহাম্মদজির চেলা বিশ্বকামধার লোকদের ভূমিকম্পের দরুন ক্ষতির তদন্ত করতে এসেছিলেন। খুব পণ্ডিত লোক, সকলকে জিজ্ঞাসা করে অনেক লিখে নিয়ে গিয়েছিলেন কাগজে। লাডলি বাবুর বাড়িতে এসে উঠেছিলেন। সকলে শুনেছিল যে তার রপটের উপরে ভূমিকম্পের রিলিফ দেওয়া হবে সকলকে। তারপর বছর ঘুরে গেল, রিলিফের কোনো সাড়া শব্দ পায়নি কোয়েরি টোলার লোকে। এই রকম ভুলে এসেছিল তারা এই কথাটা। হঠাৎ একদিন কি করে যেন সবাই জেনে গেল যে বাবু সাহেবের বাড়িতে যে স্তূপাকার ইট আর সিমেন্টের বস্তা জড়ো করা রয়েছে, এগুলো কাংগ্রেস থেকে রিলিফ পেয়েছে। গিধর মণ্ডলও পেয়েছে 200 খান ঢেউ খেলানো টিন, শালের গুড়ি, চুন, সিমেন্ট, আরও কত কি। তখনই বিলটারা দল বেঁধে দৌড়ায় জিরানি আর মাস্টার সাহেবের আশ্রমে। অনেক কিতাব ঘেটে মাস্টার সাহেব বিশ্বকামধার রিপোর্টটা খুঁজে বের করেন। তাতে লেখা আছে, কোয়েরিটোলার গিধর মণ্ডল ছাড়া আর সকলেরই খড়ের ঘর,
খড়ের ঘরগুলির ভূমিকম্পে বিশেষ কিছু ক্ষতি হয়নি, কেবল যে ঘরগুলোর মধ্যে দিয়ে ফাটল গিয়েছে তার বেড়াগুলো হেলে পড়েছিল। সেই সব কোয়েরিরা নিজেরাই মেরামত করে নেয়। ঘরের ভেতরে ফাটলগুলিও তদারকের বহু পূর্বেই তারা ভরাট করে নিয়েছিল। গ্রামের আসল ক্ষতি হয়েছে পাকা দালানগুলোয়। ক্ষতির পরিমাণে ফিরিস্তি পড়ে দেওয়া আছে, ওই পরিমাণে রিলিফ দেওয়া এদের উচিত। কৈরিটোলার এক গিধর ওরফে গিরিধারী মণ্ডল ছাড়া বাকি সব ক্ষতিগ্রস্ত ইটের বাড়ি রাজপুত টোলার। কৈরিটোলার যে জমিগুলিতে বালি উঠেছিল সেগুলি তারা আগেই পরিষ্কার করে নিয়েছে। ইদারা বালি ছাকবার জন্য তারা পরমুখপেক্ষী নয়, এই জন্য তারা সত্যই প্রশংসার পাত্র। এখানকার ইদারাটির পার কয়েক জায়গায় ফেটে গিয়েছে, তবে ডিস্ট্রিক্ট বোর্ডের একটি টিউবওয়েল কৈরিটোলার মধ্যে থাকায় গরমের সময় লোকের অসুবিধা হয়নি। জমিগুলি থেকে বালি সরানো হলেও কিছু কিছু বালি থেকে গিয়েছে, ওইসব জমিতে চীনাবাদাম লাগিয়ে দেখা যেতে পারে। টুর্নামেন্ট এগ্রিকালচার ফার্ম থেকে কিছু কিছু চীনাবাদামের বীজ কোয়েরি আধিয়ারদের দেওয়া বাঞ্ছনীয় মনে করি। রাজপুত টোলার একটি নতুন ইদারা দেওয়া উচিত। তাদের সব পাকা ইদারাগুলি খারাপ হয়ে গিয়েছে। সাঁওতাল টোলার ক্ষতি কিছু হয়নি, তারা বালিতে গর্ত খুঁড়ে যে জল বেরোয় তাই পানীয় জল হিসেবে ব্যবহার করে। ভূমিকম্প রিলিফে টাকা থেকে সাঁওতাল টোলার জন্য একটা ইদারা কিংবা টিউবওয়েল করিয়ে দিলে ওই টাকার অপব্যবহার করা হয় না বলেই আমার ধারণা। এই মোটামুটি মানেটা মাস্টারমশাই বিলটাদের বুঝিয়ে দিয়েছেন। যাদের যাদের বাড়ির ক্ষীরে ছাতা ধরে তারাই পাবে রিলিফ, এরই নাম রিপোর্ট। তাই বল, যখনই লোকটা পুরি হালুয়া খেয়েছে বাবু সাহেবের বাড়ি তখনই বোঝা উচিত ছিল। মাস্টার সাহেব নিজে যদি রিপোর্ট লিখত তবে মহাত্মাজির কথা থাকতো। মহাত্মাজি বলেছিলেন যে কংগ্রেস থেকে সাহায্য দেওয়া হবে, গরিবদের, যারা নিজেরা খরচ করতে পারে তাদের নয়। তার কথা থাকলো কই? সকলে গায়ে ফিরে এসে ঢোড়াইকে দোষ দেয়। তারা পাল্লাই পড়ে নিজেদের জমি বালি সরিয়ে এই ফল হলো। কুয়োর বাড়িটা না তুললেই হতো। রিপোর্টে একটা রিলিফের কথা একবার লিখতে আরম্ভ করলে হয়তো কলমের ডগায় কত রিলিফে এসে যেত। সত্যি ঢোড়াইটার কথায় না পড়লেই হতো। রাজীববাবু যে বলেছিলেন নিজের হাতে কাজ করায় মহাত্মাজি চান, তবে যারা নিজে হাতে বালি তোলেনি তারা মহাত্মাজি রিলিফ পেল কি করে? খালি ঢোড়াই কেন, কৈরিটোলার ছোট ছেলেটা পর্যন্ত বোঝে যে রিপোর্ট বাবু সাহেবের পক্ষে যতগুলো লোক রিলিফ পাচ্ছে সবই বাবু সাহেবের দিকে। এক রইল কেবল সাঁওতাল টোলার কথা, তার কি করে কংগ্রেসে তদবির করালো সেটা কৈরিটোলার লোকেরা বুঝতে পারে না। যাকগে, গরিব মানুষ, আমাদেরই মতন পোড়া কপাল ওদের। মহাত্মাজির নেক নজর যদি পড়ে তাদের থাকে ওদের ওপর, তা নিয়ে আমাদের চোখ টানানো পাপ হবে। এদের প্রশ্নের হঠাৎ সমাধান হয়ে যায় একদিন। নৌরঙ্গিলাল গোলাদারের ছেলে ভোপতলাল, ওই যে ছেলেটা সেবার আমন সবার মিটিংয়ে বাগড়া দিয়েছিল, সেটা একদিন ঢোড়াইয়ে ডেকে বলে, তোরা কি নাকে তেল দিয়ে ঘুমোস নাকি? বাবু সাহেবেরা সাঁওতাল টোলার পাশে যে নতুন বাগান করেছে তাতে এনে বসিয়েছে কংগ্রেসি দেওয়া সাঁওতাল টোলার টিউবওয়েলটা। ঘুষ খাইয়েছে মহাত্মাজির চালাদের। গিধর মণ্ডল বলে, ও যাদের টোলার ব্যাপারে তারা বুঝুক গিয়ে, আমাদের পাবলিশের এই নিয়ে মাথা ঘামিয়ে দরকার কি? ভূপতলাল ছাড়বার পাত্র নয়। সে বলে যে আমি এই ব্যাপার নিয়ে মহাত্মাজি পর্যন্ত লেখাপড়া করব। বাবু সাহেব আগে আগে হাল দিয়ে চলেছেন আর তুমি বকো ধার্মিক পেছনে পেছনে চলছো খোড়া মাটির পোকা খাওয়ার জন্য। আশ্চর্য! গিধর মণ্ডল চটে না। আচ্ছা বাবা, যাদের জিনিস দিস তাদের জিজ্ঞাসা করলেই তো ল্যাটা চুকে যায় যে তারা টিউবওয়েলটা কোথায় বসাতে চায়। কথাটা সকলের মনে ধরে। দল বেঁধে সবাই যায় সাঁওতাল টোলায়। সাঁওতালরা বলে, থাকুক টিউবওয়েলটা বাবু সাহেবের বাগানে, আমরা ওখান থেকে জল নিয়ে আসবো। দেখলি তো, মিলেছে ভালো। গরুখোর গিধরটা সঙ্গে শুয়োরখোর সাঁওতালগুলোর মুখের কই মাছ পিছলে পালিয়েছে ফুসমন্তরে, তাই গিধরটা রাগে নিজের হাতে কামড়াচ্ছে। আর এখন ওর মশম্মতেরই বা দরকার কি? জাত বেরা দাদের সঙ্গেই বা সম্পর্ক কি? ঢোড়াই, তোকে একবার ও বলেছিল না তন্ত্রী মায়ো কোয়েরি? এবার থেকে আমরা বলবো যে ও জাতে রাজপুত কোয়েরি। বাবু সাহেবের কাছ থেকে ও মন্তর নিয়েছে জানিস না? রপট টপট সব ওরা মিলে সাজস করিয়েছে। নিতে হবে না চীনাবাদামের বীজের রিলিফ, রাজপুতদের পাত পুরনো বকশিস। পরের দিন ঢোড়াই মাচার নিচে ছায়ার বসে একটু আরাম করে নিচ্ছে। বিলটা কাজ করছে পূর্বের ক্ষেতে। একা বসে থাকলেই তার মন চলে যায় পাখির দিকে। পাখির ওপরে গরুর গাড়ির সারকে ঠিক পিঁপড়ের সার বলে মনে হয়। ধুলো উড়িয়ে কুরশালায় বাস চলে গেল। এখান থেকে গাড়ির ভেপুর শব্দ শোনা যায়। গরুর গাড়িগুলো বাস চলে যাওয়ার পর আবার সার বেঁধেছে।
দূরে গরুর গাড়ি যেতে দেখলে সাগিয়ার কথা মনে পড়ে। এক মেলা থেকে আর এক মেলাতে হয়তো যাচ্ছে, মাথার কাপড়খানা পর্যন্ত তুলে দেয়নি। লাইন ভেঙে একখান গাড়ি পাক্কি থেকে নামলো এদিকে, গাড়ির ওপরে বস্তা বোঝায়, তবে হয়তো বাবু সাহেবের। হঠাৎ ধরে বুকে স্পন্দন একটু দ্রুত হয়ে উঠল। সেই রকমই মনে হচ্ছে, ঠিক সেই রকমই সোজা সোজা শিং। বাঁ দিকটার বলদটার কপালের কালো দাগটা আরও কাছে এলে নজরে পড়ে। এ গাড়ি বলদে তো ঢোড়াইয়ের ভুল হতে পারে না। লেজের গোছার অর্ধেক চুল সাদা। ডাইনে লালিয়া বলদটা ক্ষেত থেকে বিলটা জিজ্ঞেস করে, কোথাকার গাড়ি? জিরানিয়া টুরমনের ফার্মের। এটা বিশ্বকামধা না কোয়ারিটলা, এখানকার জন্য চীনাবাদামের বীজ পাঠিয়েছে টুরমনের ফার্ম থেকে। চেনা চেনা লাগে গারোয়ানের গলার স্বরটা। যা মনে করছো ঠিক তাই। মোড়ল, তাঁতমাতুলির মোড়ল। তার গাড়ি মোড়ল চালাচ্ছে কেন? কি ভেবে যেন ঢোড়ায় পাশের বেড়াটার আড়ালে গিয়ে বসে। আশপাশের ক্ষেত থেকে লোক গিয়ে জমে গাড়ির চারিদিকে। ফার্ম থেকে বলে দিয়েছে যাকে যেমন দেওয়া দরকার লাডলিবাবু খাতায় লিখে লিখে সকলকে দেবে। ওই যে ছাতা হা করে রয়েছে, এটা লাডলিবাবুর বাড়ি, ওইখানে নিয়ে যা গাড়ি। আর এ পথে ফিরবার দরকার নেই। ওই হা করা বাড়িটার মুখের মধ্যে পুড়ে দিস বস্তাগুলো, বড় পেট ওদের। তারপর যদি কিছু বাঁচে বিলিয়ে দিস রাজপুত টোলায়। গারোয়ানটার চোখ মুখের কথা এই মুহূর্তে সে ব্যাপারটা বুঝে নেয়। আরে চোটে কি করবি? ভূমিকম্পে তোদের আর কি হয়েছে? আমরা করতাম ঘরামির কাজ আর কুয়োর বালি ছাকার কাজ। ভূমিকম্পে ভাঙবার পর সব খোলার ঘরে টিনের ছাদ উঠেছে, সব বাড়িতে টিউবওয়েল বসেছে। 30 টাকা টিউবওয়েল পাওয়া যায়। কে আর কুয়ো খোঁড়াচ্ছে? ধরতি মায়ে খোয়ালেই বলবো একে। তাই এই চিনেবাদাম বস্তার ওপর সারা রাত বসে কাটাতে হচ্ছে। আর যা পাচ্ছিস নিয়ে নে, খেতে না লাগাস খেয়ে ফেলবি। এও তো পেতিস নাকি? আশ্রমে মাস্টারমশাই রিপোর্ট দেখে এক হুড়ো দিয়েছে ফার্মের ওপরে যে 1 বছরের ওপর হলো এখনও কটা চিনেবাদামের বীজ পাঠাতে পারলে না বিশ্বকান্ধায়। বিলটা খেপে ওঠে। ঢের হয়েছে তো রাজপুতদের তরফ থেকে। ব্যালিস্টারি করতে হবে না, জলদি বেরো আমাদের টোলা থেকে। রায় গজগজ করতে থাকে গারোয়ান বলদের লেজ মোড়ে। বাপের কেনা সড়ক তোদের, ধার অনেক তো কিনে নে ঘোড়া, তোদের হয়েছে তাই। ঢোড়াই বেড়ার ফাঁক দিয়ে পরিষ্কার দেখতে পায়, রাশের টান আলাদা। তবু বলদজোড়া মুখ উঁচু করে রয়েছে। বাতাস শুকছে নাকি? নিশ্চয়ই তার গন্ধ পাচ্ছে। ইচ্ছা করে ছুটে গিয়ে গায়ে একবার হাত বুলিয়ে দেয়। হাত বুলানো দূরের কথা, এমনি কপাল করে পাঠিয়েছে রামচন্দ্রজি যে নিজের গাড়ি বলদও বেড়ার ফাঁক দিয়ে লুকিয়ে দেখতে হয়। অভীষ্ট পূরণে বাবু সাহেবদের উল্লাস। শেষর সাহেবের পায়া ভারী খামদান কিছুদিন টাল খেয়ে পড়েছিল, এতদিনে আবার মাথা উঁচু করে জমিয়ে বসেছে গায়ে। লাডলিবাবুই না একটু বিপথে গিয়ে অমনি পরিবারটা জৌলুস একটু কমিয়ে দিয়েছে। এই লাডলিবাবুর কল্যাণী তাদের এর ছাতলা ধরা বাড়িঘর দৌড় আবার চকচকে ঝকঝকে হয়েছে। সঙ্গে সঙ্গে দারোগা হাকিমের চোখেও তাদের কলঙ্কের দাগ মুছেছে। আসলে সব হয়েছে সময়ের গুণে। কিন্তু বাবু সাহেব বাড়িতে বলেন যে তিনি সংসারের ভার আবার হাতে নিয়েছেন বলে সামলাতে পেরেছেন। বাবু সাহেব আজ সাঁঝের পর এখনও বাড়ির ভেতরে যাননি। গিধর মণ্ডলের জন্য অপেক্ষা করছেন। গিধর আজকাল প্রায় রোজই আসছে সংসারের এর কাজে তালিম দেওয়ার জন্য। বাবু সাহেব নাতিকে নিয়ে বসেন এই সময়টায়। আজকে গিধর সে ব্যাপারটা একটা অন্তিম নিষ্পত্তি করে আসবে বলেছে। সব হয়ে এসেছে। গিধর করেছে এবার খুব কাজটা করেছেও বেশ গুছিয়ে। আজকে খবরটা শুনবার পর তবে তিনি গিয়ে পুজোয় বসবেন। পুজোর উপাচার সব ঠিক করাই আছে। ঘরবাল ইতিমধ্যে 2বার ডেকেও পাঠিয়েছেন। মেয়ে মানুষের কাণ্ড বুঝবে না কিছু, কেবল রাত হয়েছে। মনের অস্থিরতা কাটাবার জন্য বাবু সাহেব অভ্যাস মতো নাতিকে উপদেশ দেওয়া আরম্ভ করে। সে বেচারা অনেকক্ষণ থেকে বসে ঢুলছে। অতিথি এসে দুধ দই দেবেন পুরো, কিন্তু সবসময় বলবেন যে আজকাল আর দুধ কই, বাড়িতে সব মরে হেজে গিয়েছে। মরদের জমি বেড়ে চলে, মেয়ে মানুষের জমি কমে যায়। আর হিজড়ের জমি যেমন কে যেমনই থাকে। জমির সীমানায় তালগাছ পোতাটা একদম ভুল। ওই হিজড়ারা পোতে ওই একটা বেরঙ্গা লম্বা গাছ, সাপ শকুনের আড্ডা। দু পুরুষের জমি, বাড়ে মোটে বেড়ের অর্ধেকটা। যেদিকে লোক চলাচল কম সেইখানকার সীমানার বাঁশঝাড়ই ভালো, আর বাড়ির কাছে কলার ঝাড়। বাবু সাহেব মনে মনে ভাবেন, মেয়ে মানুষের জমি ধর্মেই যে কমে যাওয়া। গিধর মণ্ডল তো শুধু নিমিত্তের ভাগী। গায়ের লোকের মন না মতি। গিধর মণ্ডল এই নরম জায়গাটা ঘা দিতে পেরেছিল এতদিনে। বুড়োহা দাদা 5 বছরের নাতিটা রক্তবমি করে 2 দিনের জ্বরে মারা গিয়েছিল। তারপর গিধর বুড়োহা দাদাকে কী সব যেন বলেছিল। ঠিক বলেছিল গিধর, ওই যে ডাইনি মোসাম্মতটারই কাজ। এ তো আমার মাথায় ঢোকেনি আগে। বুড়ো দাদার ঘোলাটে চোখ দুটো লেজে পা পড়া বিড়ালের চোখ বলে ভুল হয়। রাগের জ্বালায় এক্ষুনি বুঝেই বেড়া আঁচড়াতে বসে। বুড়া দাদার পুত্রবধূ চিৎকার করে কাঁদছিল। তার হঠাৎ মনে পড়ে যে মোসাম্মেদ একদিন তার কাছে আগুন নেওয়ার জন্য এসেছিল।
লক্ষ্মী নিয়ার মাও লক্ষ্য করেছে যে মোসাম্মেতের খাওয়ার পরও তার হেসেলে এক থালা ভাত নিত্য ঢাকা থাকে। নিশ্চয়ই সেই যাদের নাম করতে নেই তাদের খাওয়ানোর জন্য সাক্ষী অভাব হয় না। সারা রাত নাকি মোসাম্মেত জেগে বসে থাকে, পায়ের শব্দে চমকে ওঠে। সত্যি তা। বিলটাও নিজুতি রাতে খেতে পাহারা দিয়ে ফিরবার সময় মোসাম্মেতের তামাক খাওয়ার শব্দ শুনেছে। সাজের পর কে একজন যেন মোসাম্মেতকে হাটের চৌরাস্তায় বটগাছের নিচে বসে থাকতে দেখেছে। সেদিন হাটের দিন ছিল না, চারিদিকে চুপচাপ ফাঁকা, জনমানবের চিহ্ন নেই। তারই মধ্যে বুড়ি বসে রয়েছে। জিজ্ঞাসা করাতে বলেছিল যে হাটের কুষ্ঠ রোগীদের 4টে ভাত দিতে এসেছি। বুড়ো মানুষ থকে গিয়েছিলাম বলে একটু জিরিয়ে নিচ্ছি। আরও কত রকমের প্রমাণ পাওয়া যায়, কোনো সন্দেহ অবকাশ নেই। গায়ের মধ্যে থেকে এই কাণ্ড। জাতের বুকের ওপরে বসে জাতের দাড়ি ওপরানোর এই এখনই একটা জাতিয়ারি বিহিত করতে হয়। ঠিক বলেছে গিধরটা। বিলটা পর্যন্ত বলে, না না ঢোড়া, এ আমাদের জাতের সওয়াল। তুমি এর মধ্যে না গলাতে এসো না। সত্যিকারের ডান কি না সেটা না দেখলে কি আর কিছু করা হবে? তোকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাও তার দরজ ঘোচে না ওই ডানটার ওপর। এই ডাইনি কিনা দেখ, কথাটার মানে সকলেই জানে। পরীক্ষার উতলে গেলেও নিস্তার নেই। বিষ্ঠাগুলো খাওয়ানোর পরও যে যদি স্বাভাবিক থাকে তখনও আবার প্রশ্ন উঠবে ওই জিনিস খাওয়ার লোককে যাতে তুলবার। প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে এই ব্যাপারটির গুরুত্ব কম নয়। আচ্ছা বিলটা, তোরা গা শুদ্ধ লোক যদি চাস যে মোসাম্মেত গা ছেড়ে চলে যাক, তাহলে সে চলেই যাবে। তা কোনো জুলুম করিস না ও তোর ওপর। আমি তাকে মানিয়ে নেব। দেখছিস না কি ছিল আর কি মানুষ হয়ে গিয়েছে মেয়ে চলে যাওয়ার পর। তুই বরঞ্চ একবার বলে দেখ গিধর মণ্ডলকে। অনেক সাধ্য সাধনার কথা কাটাকাটি সলা পরামর্শের পর ঢোড়াইয়ের কথা রাখে গিধর। একবার তোর কথা রাখলাম বলে বারবার অনুরোধ করতে আসিস না যেন ফিরে। এখান থেকে খানিক দূরে রামনেওয়াজি মুন্সির বাড়ির পথে একটা জমি উঁচু হয়ে উঠেছিল ভূমিকম্পে। সেই জমিটা বাবু সাহেবকে বলে মোসাম্মেতে পাইয়ে দিল গিধর মণ্ডল। পুরনো ধরনের লোক বাবু সাহেব, কেউ গিয়ে কেঁদে পড়লে না করতে পারেন না। খোসামত করে যা চাও পেতে চাও তার কাছ থেকে, কিন্তু রুখে কথা বলো, ঠকবে। তাছাড়া মোসাম্মেতও তো আমার পর না। নগদ পয়সা বার করায় আজকালের দিনে শক্ত। তাই নতুন জমিটার বদলে কুয়ারিটোলার জমিটা বাবু সাহেবের দিতে হলো। তবে হ্যাঁ, সকলের টাকার দরকার। বাবু সাহেবকে ভাবিস সকলে ডবল মানুষ। আর এ মানুষও যেমন ডবল তেমনই তার খরচও ডবল। সেই সবের আন্দাজও তোরা করতে পারবি না। বুঝলি রে গনৌরি, আমি অনেক দিন মিশেছি কি না আমি জানি। এবার গিধরটা মোসাম্মেতের জন্য সত্যি করেছে খুব। এককালে যে টাকা খেয়েছে সেটা সুদে আসলে উসুল করে দিয়েছে। বাবু সাহেবকে বলে তার লোকজন দিয়ে নিজের তদারকে সে মোসাম্মেতের চালা আর খুঁটিগুলো উপরে নতুন জমিতে বসিয়ে দিয়ে এসেছে। কদিন ধরে দিনরাত মেহনত করেছে এর পেছনে। ঢোড়াই মোসাম্মেতের মুখের দিকে তাকাতে পারে না। এই মুখোরা ডাইনি বুড়ি কেমন যেন হয়ে গিয়েছে। স্বামীর ভিটে ছাড়বার সময় গলা ফাটে চিৎকার করে কাঁদে না। জাতের লোকদের গালাগালিটা পর্যন্ত দেয় না। তার জাতের লোকেরা তো খারাপ না, তার মেয়ে জাতকুল ভাসিয়ে বেরিয়ে গিয়েছে। তাকে শুদ্ধ এতদিন এক ঘরে করেনি। জাতের মোড়ল গিধর, সেও তার এই বিপদের সময় যতটুকু পেরেছে করেছে। সে তার এই দুর্ভাগ্যের মধ্যে থেকেও কিছু একটা ভালো খুঁজে বার করে মনে স্বস্তি পেতে চায়। গায়ের বাইরে গেলে হয়তো সাগিয়াটা কোনো দিন মায়ের কাছে আসতেও পারে। মহাবীরজি আজ তাকে তার জাতের লোকের হাতে বেইজ্জতি থেকে বাঁচিয়েছেন। যাবার সময় মাটির তাল বাড়িয়ে গোসাইটিকে কোলে নিয়ে মোসাম্মেত উঠোনের তুলসী তলার প্রণাম করে, জয় মহাবীরজি। এই খবরে প্রতীক্ষা করেছিলেন বাবু সাহেব সন্ধ্যা থেকে। গিধরের কাছে খবরটা পেয়েই তিনি তার ঠাকুর ঘরে ঢোকেন। ডাকবার মতো করে ডাকতে পারেন। ভক্তের কথা শুনতেই হবে তাকে। কৃতজ্ঞতার অতিশয্যে বিগ্রহের পায়ের কাছে থেকে তার মাথা তুলেই তার ইচ্ছা করে না। নিজের জমির ওপরে দিয়েই তার গাড়ি সদর দরজা থেকে সোজা গিয়ে পাক্কিতে উঠোনে পারবে এবার থেকে। জয় জয় হো কানকি বল্লভ রঘুনাথজি, জয় জানকী মায়, জয় লক্ষ্মণজি, ভরতজি, দশরথজি, কৌশল্যা মায়, মহাবীরজি, শত্রুঘ্নজি, সুগ্রীব, বিভীষণ। আর কোনো নাম ছেড়ে গেল না তো? রামচন্দ্রজির আয়ুধগুলির নাম তার মনে পড়েছে না ঠিক। বুড়ো হওয়ার নানা ল্যাঠা। পরিত্রাণায়া সাধুনাং রামজাত ও স্বয়ং হরি বলে বাবু সাহেব মন্ত্র শেষ করে ওঠেন। ও অনখী বাবু কোয়েরিটোলার ভজনের দলকে পাঁচশিকে চাঁদা পাঠিয়ে দেবেন কাল সকালে মনে করে। রামরাজ্য আনয়নার্থে যোগ্য। রবিবার করলে কুষ্ঠরোগ সারে বটে, কিন্তু এক রবিবার নয়। কথাটা মনে রাখবার মতো স্মৃতিশক্তি বাবু সাহেবের এই বুড়ো বয়সেও আছে। আজকে গাছ পোতো 10 বছর পর ফল পাবে। জমি জিরতে ব্যাপার, অত হড়বড় করলে কি চলে? তাই সত্যি করে ঘাড়ে পড়বার আগে কোয়ারিটোলার লোকেরা তাদের বিপদে কল্পনা করতে পারেনি। জানতে পারলো হঠাৎ। সাঁওতাল টুটুলি লোকেরা এ জেলার লোকদের বলে বিরকু।
নিহার দরকার না পড়লে তারা বীরকুদের পাড়ায় আসে না। সেই জন্য এক রাতে মাঠের ময়দানে সাঁওতালদের দলকে আসতে দেখে করিটোলা লোকদের অবাক হয়ে গিয়েছিল। ব্যাপার কি, শিকার টিকার থেকে ফিরছে না তো? কি রে, বড় শিকার না ছোট শিকার, খরগোশ না সজারু? বস রে ওইদিকে, খৈনি নিয়ে আগুন নিবি? সাঁওতালেরা প্রথমটায় কোনো কথা বলে না। অন্ধকারের মধ্যে তাদের সাদা দাঁতগুলো দেখে বোঝা যায় যে তারা হাসছে। তারপর পথি মাঝে এক নিঃশ্বাসে বলে ফেলে যে, গেনা গৌনেরই পর সাদি ভাবিয়া আরও কার কার যেন জমি ছেড়ে দিতে হবে 7 দিনের মধ্যে। ঠেসেই পচি চড়িয়েছে রে শালা, চেঁচামেচির মধ্যে দিয়ে আসলো কথা বেরোয় আস্তে আস্তে। বাবু সাহেব ওই সব রয়তি জমি স্যালামি নিয়ে বন্দোবস্ত দিয়েছিল সাঁওতালদের কাছে। সদরে ডিগ্রি করিয়ে 2 বছর আগেই নিলামে কিনে নিয়েছে। তবে সে অনিরুদ্ধ মুক্তার বলেছিল, নোটিশ না দিলে কিছু করতে পারবে না। হাকিমটা রাজপুত নাকি যাতে, না হলে নিশ্চয়ই টাকা খেয়েছে। নিলাম আবার কবে হবে? ঢোল নেই, ঢাক নেই, গোড়ার বাদ্যি চারপ্রাশি নেই, লুটিস নেই। নিলাম হলেই তো হলো, কি আর কি। জান কবুল। এই দিন যে হাতাহাতিটার আরম্ভ সেটা চলে বহুদিন। থানা পুলিশ মাথা ফাটাফাটি, ফৌজিদারি আদালত, কিছু করে জমিগুলো রাখা যায়নি। দারোগা, হাকিম, এমনকি হাসপাতালে ডাক্তারটা পর্যন্ত সবাই বাবু সাহেবের দিকে। শেষ পর্যন্ত একদিন পুলিশের সম্মুখে সাঁওতালরা ওই জমিগুলোর ওপর মুরগি কেটে গেল। এই আবহাওয়ার মধ্যে প্রথম যৌবন সেদিন ভলেন্টিয়াররা গান গাইতে গাইতে করিটোলার এলো। সেদিন গায়ের বড়রা গান শুনবার জন্য তাদের ওপরে ভেঙে পড়েনি। মতমাজির চেলাদের নাম ভলেন্টিয়ার। ছেলেরা তাদের বলে, এখান থেকে সিধা গেলে লাডলিবাবুদের বাড়ি পাবেন। তারা লাডলিবাবুর বাড়ি থেকে এদিকে এসেছে, সেখানে উঠবে বলে গিয়েছিল। বাবু সাহেব খাস কামরায় তাদের ডেকে বলেছিলেন যে চাপোষা মানুষ তিনি, সংসার ধর্ম করে খেতে হয়, ছেলে হচ্ছে তাদের নিজের হাত পা। তারাই এটাকে, তিনি তো দানই করেছিলেন মহাত্মাজিকে। লাডলিবাবু দোস্তরা তাই ছেলেরই মতন, কিন্তু এ ব্যাপারে তাদের থাকতে দেওয়ার মানে রাজপাড় ভাঙার বিরুদ্ধে যাওয়া। করিটোলার ভাঙা মঠটা এখনও লোক থাকবার যোগ্য আছে। শীত পড়ে এসেছে, এখন আর সাপের ভয় নেই ওইখানে। তোমাদের টোলায় এলাম, আর তোমরা চলে যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছ। টোলায় আমাদের থাকতে দিলে পুলিশে ধরবে না। সাঁওতাল রাজপুত আর পুলিশের সঙ্গে বলে কত লড়লাম এই কয় বছর ধরে, আর আবার পুলিশের ভয়। ভারী সুন্দর কথা বলে ভলেন্টিয়াররা। তাসের গেলাম বড়োর খেলা জানো না? আমাদের মুল্লুকে সেই গোলাম বড়োর রাজ্য। আংরেজের মাইনে পাওয়া চাকর, কলেক্টর, দরোগা, আর পাতের এটো কুড়ানো চাকর জমিদার। লড়ে দেখেছ তো? এদের সঙ্গে লড়লে পাবলিশ হেরে যায়। মতমাজির খেলায় পাবলিশের এক্কা বড়। কত মজার মজার কথা বলে ভলেন্টিয়াররা। বোট না কি একটা কথা তারা ঠিক ধরতে পারে না। কেবল এইটুকু বোঝে যে একদিন মতমাজি আর একদিকে রাজপাড় ভাঙা। মতমাজির দিকে আছে কাংগ্রিস আর মাস্টার সাহেব, রাজপাড়া ভাঙার দিকে বাবু সাহেব রাজপুত, দারোগা সাহেব ইনসান আলী গারগড়িয়া, গিধর মণ্ডল। বাবু সাহেবের পাচাটা সাঁওতালগুলো কোন দিকে বোঝা যাচ্ছে না। কোন দিকে আর হবে? যেদিকে জৈরের ক্ষেত সেই দিকেই তো ওই মোষগুলোর মুখ বাড়ায়। তোরা মানুষ নাকি? পাবলিশের জমি হড় পাচ্ছে বাবু সাহেব। এ মঠের জমি আখের চাষ আরম্ভ করছে, সেই জমি কিনতে মঠ বাড়ির চৌকাঠগুলো শুদ্ধ খুলে নিয়ে গিয়েছে। ঢোড়াই বলে, হুজুর নিজের জমি বলে আমরা বাঁচাতে পারলাম না জান কবুল করেও, আর আবার পাবলিশের জমি। ভলেন্টিয়াররা বলেছে বটে কড়া কথা, কিন্তু কথাগুলো দামি কথা। গুরুজিও তো ছাত্রদের গালাগালি দেয়, বাপু ছেলেকে মারে, তা না হলে আবার আপনার জন কি? হুজুর বলে গে তোমাদের বাবু সাহেব আর দারোগা হাকিমকে। মহাত্মাজি আমাদের বলে দিয়েছেন যে গায়ের লোক তোমার হুজুর বলে সে গায়ে থেকো না। কোয়েরিরা সকলে ঢোড়াইয়ের উপর চটে ওঠে। মহাত্মাজিরও এই হুকুমটাও জানিস না ঢোড়াই অপ্রস্তুত হয় না, বলে আমরা মুখ্য লোক, চোখ থাকতে বন্ধ। আপনার রামায়ণ পড়া লোক, আপনাদের হুজুর বলাতে আমাদের বাপদাদা শিখিয়েছে। এই শুধু আপনাদের ইজ্জত দেখানো না, রামায়ণকে ইজ্জত দেখানো। এই লোকটার তাহলে ঢোড়াই? এরই কথা লাডলিবাবু বলে দিয়েছিল। কথায় বাঁধুনি তো খুব। ভলেন্টিয়াররা হঠাৎ ঢোড়াইকে আপনি বলে কথা বলতে আরম্ভ করে। একে দিয়ে তাদের কাজ হবে। এই একটা নতুন অভিজ্ঞতা ঢোড়াইয়ের জীবনে। ঠাট্টা করছে বলে তো মনে হচ্ছে না মুখ দেখে। আজকে তেলে মেখেছে বলে বাবু ভাইরা ভাবলো না তো তাকে? কি করলো, কি রকম একটা অস্বস্তি লাগে মনে। আগায়া এসে গেল, এলো আবার কি? সাদা বাক্সতে আবার কি? বোট। ভয়ে তো লক্ষণ দেখছি না ভলেন্টিয়ারদের মুখে। তাতমাজির খাদি সাদা, তাতমাজির বাক্স সাদা। সাদাতে মনের ময়লা কাটবে। পাক সাফ জমিদারের রক্ত
শুষে সাদা ফ্যাকাশে করে দিয়েছে আপনাদের, তাই আপনাদের বাক্স সাদা দিতেই হবে আপনাদের। সাদা বাক্সতে কোনো চাঁদা কিংবা টোলা নয় তো? এ টোলায় যারা 10 আনার বেশি চৌকিদারি খাজনা দেয় তাদেরই কেবল ভোট দিতে হবে। সাঁওতাল টোলায় যারা 5 আনা খাজনা দেয় তারাদের ভোট দিতে পারবে। স্বস্তির নিঃশ্বাস পড়ে বুড়ো হাদাদার। ভাগ্যিস সে সাঁওতাল নয়, খুব বেঁচে গিয়েছে সে। তাকে চৌকিদারি খাজনা দিতে হয় 6.5 আনা। বিলটার চোখ জ্বলে ওঠে। জবরদস্তি পেয়েছে। আমার ভোট বসালেই হাল নাকি? সার্কিল ম্যানেজার, জমিদার আমি কিছু বুঝি না। ঢোড়াইয়ের সব শুনে মনে হয় যে ভোটটা গঞ্জের বাজারে সাদা বাক্সতে দিতে হয় ধর্মদায় এর মতো। নরঙ্গি লালের গোলার পাট তামাক বেচতে গেলেই দাম থেকে গাড়ি পিছু 4 আনা করে কেটে নেয় ধর্মদায়। বলে নৌরঙ্গি লাল সিকিটা একটা তালা দেওয়া বাক্সের ফুটোর মধ্যে ফেলবার সময় সুর করে বলবে, গৌ সেবা কি করো তৈয়ারি, প্রাণ বাঁচে গোমাতা কি। অদ্ভুত জিনিস এই ভোট। হঠাৎ টাকা পেলে লোকের ইজ্জত বাড়ে, এই অভিজ্ঞতা ঢোড়াইয়ের জীবনে আগে হয়ে গিয়েছে। ভোটও সেই রকম রাতারাতি লোকের ইজ্জত বাড়িয়ে দেয়। কেবল সে ভোট দেবে তা নয়, সারা গায়ের। এই মানিজর সাহেব মতো অত বড় একটা লোক একদিন বাবু সাহেবের সঙ্গে করে কোয়ারিটোলায় এলেন। বাবু সাহেব তাকে বলেছিলেন যে ঢোড়াইকে বুঝতে পারলে কোয়ারিটোলার কাজ হয়ে যাবে। এত বড় একটা অফিসার আদমি পায়খানাতেও নাকি কুর্সিতে বসে, আর আরদালি জিরানিয়া থেকে সাইকেলে রোজ পাউরুটি আর খবরের কাগজ নিয়ে আসে। এহানো সার্কিল ম্যানেজার সাহেব ঢোড়াইকে চেনেন, নাম ধরে ডাকেন। তুই না বলে তুমি বলেন। গর্বে ঢোড়াইয়ের মন ভরে ওঠে। ভলেন্টিয়াররা বলেছেন যারা মুল্লুক জুড়ে এই রকম ভোট হচ্ছে, চেয়ারম্যান সাহেব যদি তাতমাটুলির যান এরকম, তবে না তাতমাটুলিকে বলবো গা। ভলেন্টিয়ার মাঠের বটগাছে একটা সুন্দর ঝান্ডা বেঁধে সেইখানে আস্তানা গেড়ে বসেছে কিছুদিন থেকে। একদিন জিরানিয়ায় ফেরত একজন ভলেন্টিয়ার ঝোলার ভেতর থেকে বার করে দিল মহাত্মাজির চিঠি। এই যে ভোট দেবে সবার নামে এই একখান রামায়ণ হরফের মতো লেখা মহাত্মাজির। যারা 10 আনা চৌকিদার খাজনা দেয় তাদের স্ত্রীদের নামও মহাত্মাজির চিঠি দিয়েছে। সন্ত আদমির সকলের মান ধাম সব জানতে পারেন। তাতমাটুলিতে ঢোড়াইয়েও চৌকিদারি ট্যাক্স দেয় টাকা ধরা হয়েছিল। সেখানে থাকলে তার নামে মহাত্মাজি চিঠি দিতেন। আরও একখানা চিঠি যেত রামপিয়ারি জৌজি ঢোড়াইয়ের নামে। এখন হয়তো রামপিয়ারি জৌজি সামুয়ের। মহাত্মাজির স্বীকৃতি শিলমোহর পড়ে যাচ্ছে এর বড় একটা অবিচারের ওপর। এই মন খারাপ করা কথাগুলো ঢোড়াই দূর করে ফেলতে চাই মন থেকে। মহাত্মাজি বোধ হয় সামুয়ের ঢাঙর লিখবে না, লেখা থাকবে রামপিয়ারি জৌজে সামুয়ের হরিজন। কি ভাগ্যি লোকগুলোর যেগুলো মহাত্মাজি চিঠি পায়। শেষ পর্যন্ত মহাত্মাজির কাছ থেকে ঢোড়াইয়ের নামে একখানা চিঠি আনিয়ে দিতে রাজি হয় ভলেন্টিয়াররা, যদি ঢোড়াই তাদের সঙ্গে সঙ্গে আশেপাশে গায়ে মহাত্মাজির গান গেয়ে বেড়ায়। আপনার গানের গলাটা বেশ, ভজনের সময় শুনেছি তো। এ কথা কাউকে বলবেন না যেন। সেই ভোটের দিন চিঠি দেব। ধন্যী ভাগ্য তার, যে মহাত্মাজি জেলাদের নেক নজরে পড়তে পেরেছিল। মনে মনে ভাবতো যে দুনিয়ার অনেক কিছু দেখেছে সে, ছাই জানে সে। এত বড় ব্যাপার ভোট, যার জন্য সার্কিল ম্যানেজার দুয়ারে মাথা কোটেন, মহাত্মাজি চিঠি দেন, তার সম্বন্ধে কিছু জানতো না সে। দৈবক্রমে সে ভলেন্টিয়ারদের কাছ থেকে জেনেছে ভোটের মানে সাদা ডাক বাক্সে চিঠি ফেলতে হবে। মহাত্মাজি চিঠি জবাবে। বিনা টিকিটের চিঠি ঠিক জায়গায় পৌঁছয়। এই চিঠি পেলেই মহাত্মাজি বুঝবেন যে তোমরা রামরাজ্য চাও কিনা। প্রথমেই তিনি কানুন করবেন খাজনা কমাবার আর জমিদারকে কাবু করবার। সাদা বাক্সের গান তো নয়, রামরাজ্য কায়েম করবার গান। রামচন্দ্রজি আর মহাত্মাজির নামের মহিমা প্রচারের ভজন। অষ্টপ্রহর ভজনের দিন যে রকম ঘোর আবেশ আসে, সেরকম মাদকতা আসে সাদা বাক্সের গানে। থামতে আর ইচ্ছা হয় না, ঠেলে নিয়ে যায় সার্কিল ম্যানেজার সাহেবের দিকে থেকে টাকার লোভ দেখাতে এলে। গিধর মণ্ডলকে মারতে ইচ্ছা করে। ভোটের দিন সার্কিল ম্যানেজার তাদের কুশিঘাটের নৌকা সরিয়ে নিলে এই নেশাটা সাঁতারে নদী পার হতে বাধ্য করে। সাঁওতাল দলকে তাদের তাঁবুতে পুরি খেতে দেখলে মনটা পাগল হয়ে ওঠে। ঝাঁপিয়ে কেড়ে নেয় ঢোড়াই পাশে ভলেন্টিয়ারের হাতের চোঙাটা। গলা ফাটে চিৎকার করে, মাগনা কচুরি পাও খেয়ে নাও, মাগনা গালি পাও চড়ে নিও, পয়সা পাও বটুয়াতে ভরে নিও, কিন্তু ভোটের মন্দিরে গিয়ে বদলে যেও না হামারা। সাদা বক্স মহাত্মাজি কা সাদা বক্স। বাবু সাহেব পাহারাদারে বজ্রবাটুল তিলকুমাঝি ছুতো করে তাঁবুর বাইরে এসে ঢোড়াইকে ইশারা করে জানিয়ে যে তারা ঠিক আছে। ভলেন্টিয়াররা মহাত্মাজির চেলা সাচ্চা আদমি, তারা তাদের কথা রেখেছিল। সেদিন বেলা শেষে সাদা ছোট এক টুকরো কাগজ ভারী সুন্দর কি যেন একটা লিখে দিয়েছিল মহাত্মাজি। ছোট হোক, দেশ
দেশ জোড়া লাখ লাখ লোককে লিখতে হচ্ছে তার, কত আর লিখবেন। একখানা চিঠি লিখেই বলে মিসারজি হিমশিম খেয়ে যায়। ভলেন্টিয়ার ভাঙা গলায় তাকে বলে, তোর নাম ঢোড়াই কোয়েরি, বাপের নাম কীর্তু কোয়েরি বিষকান্ধায়। হাকিম জিজ্ঞাসা করলে বলবি, মুখস্থ রাখিস, বাপকা নাম কীর্তু কোয়েরি। হাকিম আর একখানা মতমাঝে চিঠি দেবেন। এখান থেকে গিধর মণ্ডলের তন্ত্রী মাকোয়েরি কথাটা ঢোড়াইয়ের মনে পড়ে। এক অজ্ঞাত উত্তেজনায় তার সারা শরীর ঘেমে ওঠে। সকলে বোধহয় তাকে দেখেছে চলবার সময় পা জড়িয়ে আসছে। সে যখন হাকিমের সম্মুখে গিয়ে দাঁড়ালো তখন তিনি চোটে আগুন হয়ে পিতু সাঁওতালকে বকছেন। চিঠি ফেলবার আগে সাদা বাক্সটার সিঁদুর দেখছিল সে। জেলে পূর্বে তোকে আমি বাক্স রং বদলানো হচ্ছিল। ঢোড়াইকে দেখে অসহায় পিথু আকুলে কুল পাই। দেখেছিস ঢোড়াই হাকিমের কাণ্ড? আমি বলি, হাকিম তুমিও নাও না কেন বিড়ি খাওয়ার জন্য 1 আনা পয়সা? তা নয়, আমাকে হাজতে পূর্বে বলেছে। হাকিম ঢোড়াইকে কিছু না জিজ্ঞেস করেই হাত বাড়ায় তার হাত থেকে মতমত চিঠিখানা নেওয়ার জন্য। ঢোড়াই কোয়েরি নতুন মতমত চিঠি দিয়ে হাকিম ডাকঘরের মোহর মেরে দেন। যাও। হাকিমের চিৎকারে ঢোড়াই চমকে ওঠে। তবু ভালো, হাকিম পিথুটাকে ছেড়ে দিল। ঘরের মধ্যে সাদা বাক্সতে প্রণাম করে ঢোড়াই চিঠিখানা তার মধ্যে ফেলে। ধন্য হো মতমাঝি, ধন্য হোক কাংরেজি ভলেন্টিয়ার, যাদের দয়ার নগণ্য ঢোড়াইয়ের রামরাজ্য কায়েম করবার কাজে কাঠবিড়ালি কর্তব্যটুকু করবার সুযোগ পেয়ে গেল। দুঃখে তার বুক ফেটে যায়। সে যদি লিখতে জানতো তাহলে নিজে হাতে লিখে দিত মতমাঝিকে। এই চিঠির মধ্যে দিয়ে মল্লুকের এক পাড়ের লোক সেই কথাকার অন্য পাড়ে মতমাঝির কাছে পৌঁছতে পারবে একসঙ্গে এক সময়। তাতমাটুলি, ঝিরানিয়া, বিষকান্দা, গঞ্জের বাজার, ঢোড়াই, রামপিয়ারি, পিঠো সাঁওতাল, ভলেন্টিয়ার, তিলকু মাঝি, মাস্টার সাহেবে একই জিনিস চাই। তারা সকলে একই চিঠি দিয়েছে মতমাঝিকে। সরকার, হাকিম, পুলিশ, জমিদার, সার্কিল ম্যানেজার, গিধর কোয়েরি, বাবু সাহেব, ইনসান আলী, বোধহয় খ্রিস্টান সামুয়েল, সব তাদের বিরুদ্ধে। জাতের মিল নেই, তবু কত কাছে এসে গিয়েছে তারা। রামিয়া তার ছেলেটা সেরকম আপন হলেও পর, তেমনি এরা সব পর অথচ আপন। মাকড়সার জালের মতন হালকা সুতোর বাঁধন, ধরতে গেলে ছিঁড়ে যায়, এমনই মিহি। সব সময় বোঝাও যায় না আছে কি নেই। হাওয়াতে যখন দোলা দেয়, ভোরের শিশিরে যখন ভিজে ওঠে, হঠাৎ রোদের যখন ঝলকানি লাগে তখন দেখা যায়। তাও খানিক খানিক। রামজি রাজ্যে জুড়ে পালকা সুতোর জাল বুনে চলেছে তারই অবতার রামজি। সেই পশ্চিমা মেয়েটা বাঁধন, সেই 7 বছরের ছেলেটার বাঁধন। সাগিয়ার বাঁধনের মতো এ বাঁধন কেটে বসে না গায়ে। ঝামা দিয়ে ঘষলেও কলজের ওপর থেকে সেগুলোর দাগ তোলা যায় না। কিন্তু এটাকে কেবল আমলকি খাওয়া মুখের মতো একটা ফিকে স্বাদ রেখে যায়। এই করছো কি ভিতরে? হাকিমের তাড়া খেয়ে সে তাড়াতাড়ি বেরিয়ে আসে। লাডলিবাবু চরুলাভ। লাডলি বাবুটা আবার আনাগোনা আরম্ভ করেছে করিটোলায়। এই লোক ভালো মতমাঝির চালা। 2 বার হয়ে এসেছে, কিন্তু তবু বিশ্বাস নেই এই রাজপুতদের ঝাড়কে। বিলটা বিরক্ত হয়ে উঠেছে। এই যে 3 মাস অন্তর ভোট আরম্ভ হলো, এই শেষ আছে কি নেই, আসল কাজের কথা কিছু নেই, কেবল নিত্য 30 দিন ভোট জিনিসটা খারাপ নয়। সেদিন দারোগা সাহেব আর সার্কিল ম্যানেজার সাহেব গা ঘেঁষে তারা চলে গিয়েছিল আদাব না করে। আরে কাংরেজ লোকের লাট সাহেবের সঙ্গে লড়েছে। ওরা দারোগা জমিদার গিলে ফেলতে পারে গলার গুলিটাকে পর্যন্ত না নাড়িয়ে। আর এই রাজপুতদের চোখে দেখা যাবে না, উল্টে মুখে জিরে ফু। লাডলিবাবুর সম্মুখে রাজপুতদের বিরুদ্ধে কথা বলবার সাহস তাদের হয়েছে আগের ভোটের পর থেকে। কাংগ্রেস থেকে আধিয়ারদের জন্য নতুন কানুন হবে ভলেন্টিয়ার বলেছে। আর পয়রা কিসের? বাবু সাহেবের খোসামত করে তো গনৌরি, ভবিয়া, পরশাদি কেউ জমি রাখতে পারেনি। ভোলাকে যেতে হয়েছে কাটিহারি কাজের জন্য। গনৌরি, ভবিয়া আর পরশাদি গিয়েছে কুলশাইলা। সেখানে রাজপার ভাঙা চিনির কল খুলেছে 3 বছর থেকে। আর চায় না তারা বাবু সাহেবের পা চাটতে। এক সময় অসময়ে কিছু খরচ খরচা ব্যাপার। রামজির আশীর্বাদে তারাও একটা সুরাহা হয়েছে। গঞ্জের বাজারে নৌরঙ্গিলাল গোলাদার, ওই যে ভূপতলালের বাবা, সেই দরকার হলে খরচা দেয় যত চাও। ভালো রক্তের লোক। ধার শোধ দেবার সময় বুড়ো দাদু প্রতিবার দড়িতে যে গিট দিয়ে রাখে সেটাকে কখনো অবিশ্বাস করেনি আজ পর্যন্ত। ওই তো বাবু সাহেব, সব জানা আছে। এত বছর থেকে দেখছি বাবু সাহেব তার গোমস্তাদের এক কথার মানুষ। নৌরঙ্গিলাল গোলাদার সাহেব বলে দিয়েছে, আখের চাষ আর লঙ্কার চাষ করতে হবে না করলে তার গোলা মুখো হওয়ার দরকার নেই। সে কুরসাইলা মিলে আখের যোগান দেয় আর লঙ্কা
পাঠায় পূর্বী বাঙাল, তারই গাড়ি এসে গায়ে থেকে নিয়ে যায়। কোনো হজ্জত নেই। তবে আর রাজপুতদের এত খাতিরদারি কিসের? বিপদের সময় রামচন্দ্রজি কাকের মুখ দিয়ে পথের হদিশ পাঠিয়ে দেয়, তাই না? নরঙ্গিলালের কাছ থেকে তারা এমন আঁক পেয়েছে পুতবার জন্য, যা বাবু সাহেব পর্যন্ত জোগাড় করতে পারেননি। বুনো শুয়োরের দাঁত ভেঙে যায় সে এক চিবোতে গেলে। পাটনায় লঙ্কার বিচি দিয়েছে এত বড় বড় আঙুলের মতো কাঁচা লঙ্কার যা দর, পাকা লঙ্কারও তাই দর। গোলাদারি তো শিখিয়েছে, কেন এতদিন ক্ষেত পাহারা দিবি, কাঁচায় বেচে দে। এই নরঙ্গিলালের প্রথম কাঁচা লঙ্কা পাঠাতে আরম্ভ করেছে রেলগাড়িতে। বাবু সাহেব চটবে তো বসে বসে নিজের গোফের চুল কাটবে দাঁত দিয়ে। লাডলি বাবু বলে, হ্যাঁ, পূর্বী বাঙাল এর মতো নরম পানির দেশে কাঁচা লঙ্কা না খেলে লোকে বাঁচে না। আমি একবার গিয়েছিলাম, খালি পানি পানি খালি পানি। সাধে কি আর বাঙালি এখানে এসে জমিয়ে বসে? এই মাস্টার সাহেবকে দেখো না, এবার ঠিক ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হওয়ার চেষ্টা করবে। কেউ কথাটার ওপর কোনো গুরুত্ব দেয় না। ঢোড়াইয়ের একটু আনন্দই হয়। তবে পুরনো চেয়ারম্যান সাহেবের মতো অত বড় একটা লোকের কাজ মাস্টার সাহেব চালাতে পারবে তো? বড় ভালো লোক ছিল চেয়ারম্যান সাহেবের বাড়ির বুড়ি মাইজি। সবাই জানে যে লাডলি বাবু এবার ডিস্ট্রিক্ট বোর্ডে দাঁড়াচ্ছে কংগ্রেস থেকে। হাতে কাটবে এবার। ডিস্ট্রিক্ট বোর্ডে যাওয়ার আগেই বলে, খোয়ারের মালিক ইনসান আলী, গঞ্জের বাজারে হাসপাতালের ডাক্তার ওদের হাতের মধ্যে ছিল। রাজপুতদের সঙ্গে জমি নিয়ে ঝগড়ার সময় কিছু বলতে গেলে বলতো যে, আমি তো জমি জিরতের সম্বন্ধে কিছু জানি না, জমি দেখাশোনা করেন অনক্ষীবাবু আর বাবু সাহেব। মরে যায় রে, মুখের মাছিটা তাড়াতে পারেন না। সব বুঝি রে, আমরা সব বুঝি। লাড্ডিবাবু এদের হাবভাব সব বোঝে, কিন্তু তবু হাল ছাড়ে না। হঠাৎ এরই মধ্যে একদিন টোলা শুধু সকালে নেমন্তন্ন হয়ে গেল সত্যদেবের কথা শুনবার জন্য গিধর মণ্ডলের বাড়িতে। ব্যাপারখানা কি? হাড়কঞ্জুস লোকটা তো বিনা পয়সায় গায়ের ময়লাটুকু কাউকে দিতে রাজি নয়। সে করবে 1.5 টাকা খরচ বিনা মতলবে। আরে বাবু সাহেবের দেওয়া ভজন পার্টির দরুন সেই পয়সাটা নয় তো? ঠিক 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 উগলে দিচ্ছে দেবদানো। পুরুত গুণীর পয়সা কি কারোর পেটে থাকে? সে যত বড় গরুখড়ি হোক না কেন, ঢোড়াইয়ে নেমন্তন্ন হয়নি, সকলের চোখের জিনিসটা সাদৃশ্য থাকে। জাতিয়ারি সত্যদেবের কথা এ তো জন্মে কেউ শুনিনি কোনো দিন। সেখানে গিয়ে এদিককার কোয়েরি জাতের মাথা গর্ভু পত্তনিদারদের দেখে তারা ব্যাপারটা মোটামুটি আন্দাজ করে নেয়। পুজোর পর গর্ভু পত্তনিদার কাজে কথা পারে। সবাই মিলে রাজপুত আর ভূমিহার বামুনদের ঠান্ডা করতে হবে নামে মহাত্মাজির কাংগ্রেস। রাজপুত ভূমিহাররাই মহাত্মাজিকে ঠকিয়ে এটাকে হাত করেছে। লাডলিবাবু কোথায় ছিল? লাডলিবাবু যখন ইনসান আলীর আড়গলিয়া খোয়ার থেকে এক লাল বলদ কর্পূরের মতো উবে গিয়েছিল বকরিদের আগে, সেই সময় কোথায় ছিল? রাজপুরোহিতগিরি মহাবীরি ঝান্ডা নিয়ে যাওয়ার দিন কলেস্টরকে খবর দিয়েছিল কে? তাতে কঙ্কন আরশির দরকার কি? অনেক চেটাং কথা বলছিল কাংগ্রেস মহাত্মাজির ভোটের আগে। এখনও শুনছি কানুনি তৈরি হচ্ছে। একটা কানুনও করবে না, এই বলে রেখে দিলাম। আমাদের সাহায্যেই ভোটে কাংগ্রেস জিতেছিল আগের বার। এবার তাই আমরা ঠিক করেছি কুর্ম ছত্রী, কুশ বাহা ছত্রী আর যদুবংশু ছত্রী, এই 3 জাত মিলে রাজপুত ভূমিহারদের বিরুদ্ধে দাঁড়াবো। এই 3 জাতে মিলে হয়েছে ত্রিবেণী সংঘ। ভারী সুন্দর নামটা, ত্রিবেণী সংঘ। বুড়া দাদা গর্ভু পত্তনিদারদের শুনিয়ে জিজ্ঞাসা করে বিলটাকে। এত বুদ্ধির কথার সঙ্গে এর আগে মোলাকাত হয়েছে জিন্দেগি ভরে? রাজপুতি শান দেখাতে আসে, অবজ্ঞায় বাঁকানো ঠোঁটের পিচকারি থেকে চিকচিক করে খৈনি গোলা থুতু মেঝের ওপর ছোটে। গিধরি এতক্ষণ কথা বলেনি। সকলের উঠবার সময় কেবল বলে, যে জাত ঘুমিয়ে থাকে সে জাত বাঁচে না। বিলটার ছ্যাদ করে মনে লাগে কথাটা। এর মধ্যে একবার কথাটা শুনেছিল গিধরের মুখে, কোথায় যেন, মনে করে দেখবার চেষ্টা করে বাড়ি আসতে আসতে। ডিস্ট্রিক্ট বোর্ড ঢোড়াইয়ের কাছে যেমন জীবন্ত জিনিস, এদের কাছে ততটা নয়। ছোটবেলায় সে অষ্টপ্রহর শুনেছে ডিস্ট্রিক্ট বোর্ডের কথা। বাবুলাল চাপরাশি, ঠিকাদার সাহেব, শনিচরাদের দল, তালে মহলাদাল, রোড পিয়ন। নিশতি রাতে ঘুম ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের ঘড়িঘরের ঘড়ি বাজবার শব্দ শুনেছে। তবু এই ডিস্ট্রিক্ট বোর্ডের ব্যাপারে কৈরি টোলার লোকেদের তাকে আমলই দিতে চায় না। ঢোড়াইয়ের পাক্কির মালিক ডিস্ট্রিক্ট বোর্ডে কী করে যেন কোয়েরিদের জাতিয়ারি সওয়াল হয়ে গিয়েছে। 24 ঘন্টা ত্রিবেণী সং শুনতে শুনতে একেবারে কান ঝালাফালা। গোয়ালাদের মধ্যে 2 ভাগ আছে জানিস তো, কিনসৎ আর বিনসৎ।
একটা দুধে জল মেশায় আর একটা মেশাই না। এই দুধ জল মেশানো জমক লোকে রাজপুতদের নিজেদের জলে টেনে নিয়েছে মহাত্মাজির নাম করে। আরও কত কথা। এক গাছের বাকুল কি অন্য গাছে জোড়া লাগে? ঢোড়াইয়ের মনে হয় যে তাকে শুনিয়ে কথাটা বলল বুড়ো দাদা। ভোটের দুদিন আগে খবর পাওয়া যায় যে গর্ভু পত্তনিদার নাম তুলে নিয়েছে। বিনা ভোটে লাড্লিবাবু দৃষ্টি পড়ে যাবে। জাতের মাথা গর্ভু পত্তনিদারকে কিনা জাতের সঙ্গে এই নেমোখারামি করলো রাজপুতদের কাছ থেকে টাকা খেয়ে। তার জন্যই গিধরটা কতদিন থেকে লাডলিবাবুর সঙ্গে ঘুরছে বোধ হয়। এর দিন কয়েক পরে কি করে যেন লাডলিবাবু ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হয়ে গেল। তবে যে লাডলিবাবু বলেছিল মাস্টার সাহেব চেয়ারম্যান হবে, এবার সত্যিই হাতে কাটবে রাজপুতরা। করিটোলার কেউ আর সেদিন খেতে কাজ করতে যায়নি। আচম্বিতে দৈববাণী হহন। লাডলিবাবু চেয়ারম্যান হওয়ার পর থেকে জিরানি আর মাস্টার সাহেব আশ্রমেই থাকেন। ডিস্ট্রিক্ট বোর্ডের ওরসিয়র বাবু এসে পাক্কি থেকে বাবু সাহেবের বাড়ি পর্যন্ত নতুন রাস্তা তৈরি করিয়ে দিয়েছে। নতুন কুরসাইল জিরানিয়া লাইনের বাসটা থেকে রাস্তা দিয়ে রোজ বাবু সাহেবের দুয়ারে এসে দাঁড়ায়। বাবু সাহেব প্রত্যহ জিরানিয়া যাতায়াত করুন অনিরুদ্ধ মুক্তারের কাছে। ঢোড়াইরা আবছাভাবে অনুভব করে যে একটা কোনো বিপদ আসছে তাদের ওপর। কোথা দিয়ে আসবে, কেমন করে আসবে তা তারা জানে না। তবে বাবু সাহেব কাছারি যাচ্ছে রোজ। নিশ্চয়ই রামনেওয়াজ মুন্সি কানুনি সলা দিচ্ছে তাকে। পরিষ্কার করে বলে না ঢোড়াই, কিন্তু তারা সবাই জানে বিপদ একদিক থেকেই আধিয়াতদেরই। জমির দিক থেকে যেদিন ইচ্ছে জমি থেকে সরিয়ে দিতে পারে বাবু সাহেব। এতদিন হয়ে গেল এখনো কংগ্রেস কানুন এলো না। ভলেন্টিয়ারদের জিজ্ঞাসা করলে বলে কানুন কি কমলা লেবুর বিচি যে টিপে দেবেন আর পুচ করে বেরিয়ে আসবে। এদিকে বাবু সাহেব যে রোজ ডেকে পাঠাচ্ছে সাঁওতাল টোলার আর করি টোলার আধিয়াতদের নতুন করে টিপসই দেখানোর জন্য। সকলে যখন প্রায় অর্ধেক হয়ে পড়েছে তখন একদিন সত্যি কানুন এসে গেল। ভলেন্টিয়ারে দিয়ে মহাত্মাজি পাঠিয়েছে পাটনা থেকে। ভলেন্টিয়ার বলে কত নেবেন নেন, একটা দুটো তিনটে চারটে আরও বিলটা আরও একটা বলে সার্কাসের ভাড়ের মতো বটুয়া থেকে বিড়ি বার করে মরদের হাতে হাতির দাঁত কাংরেজি কথা রেখেছে কিনা দেখুন। দুমুখ দিয়ে কথা বলে না মহাত্মাজি চালারা। বিনা রসিদে কোনো অধিকারদের ফসল দেবেন না। 18 সের পাবে জমিদার, 22 সের আপনি, আধা আধি নয়। মচকুরি সেপায় আর কোনো জমিদার রাখতে পারবে না। যারা নগদ খাজনা দেয় তাদের খাজনা কম যাবে। যাদের জমি নিলাম হয়ে গিয়েছে ফেরত পাবে, তার জন্য দরখাস্ত দিতে হবে ফার্মে। আমাদের কাছে ফার্ম আছে, আমি সস্তায় ফার্ম দেব আপনাদের। 8 আনা করে দাম। সাদা রঙের রামনেওয়াজ মুন্সি বেচবে 4 আনা করে, কিন্তু সেইগুলোর রং হলদে যাতে করে সাউজি পোস্তদানা বেচে। আমরা ফার্ম পাটনায় ছাপা। আজকাল কংগ্রেস সরকার, কংগ্রেসি হাকিম, তাই কংগ্রেসি ফার্ম। এই ফল ভালো হবে। খাতা খেসরা নম্বর দিতে হবে দরখাস্তে। যাদের নেই তারা আমাকে 3 টাকা করে দিলে জমিদারি সেরিস্তা থেকে আনিয়ে দেব। জমিতে কুয়ো খুঁড়তে পারবেন আপনারা। এতদিন পারা যেত না নাকি? নিজের অজ্ঞানতা ঢোড়ায় মনে মনে লজ্জিত হয়। স্বর্গের ভাণ্ডার খুলে দিয়েছে ভলেন্টিয়ার। সাঁওতালগুলো এবার কখন এসে জুটেছে। বস মাদলটা নিয়ে এসে পারতিস বরকা মাঝি। ঢোড়ায় একরাশ রাঙা আলু দেয় উনুনে। ঘুরের ধোঁয়ায় চারিদিকে কুয়াশা আরও অন্ধকার হয়ে উঠেছে। ঢোড়াইয়ের মনে হয় ধোঁয়ায় কুণ্ডলিগুলো একটা একটা করে লোকের চেহারার মতো হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। কারোর বাপদাদার আকৃতি নিশ্চয়। বাপদাদারা স্বপ্নেতেও যা ভাবেনি আর তাই আজ দেখিয়েছে ভলেন্টিয়ার। চোখের সম্মুখে স্পষ্ট দেখতে পাচ্ছে সোনালি ধানের স্তূপ। তার 22-এর দিকটা মোরঙ্গ আর পাহাড়ের মতো উঁচু হয়ে উঠেছে। আরও 18 দিকটা যেন মেঠো ইঁদুরের গর্তের ওপরের বালির ঢিপি। সেদিকটায় বসে রয়েছে বাবু সাহেবের সেপাই বটেশিয়ার সিং। ভলেন্টিয়ার উঠে দাঁড়ায়। বাবু সাহেবের নতুন বৈঠকখানায় তার শোবার জায়গা রয়েছে। সেই ভালো ভলেন্টিয়ার শীতের মধ্যে। ভলেন্টিয়ার বোধহয় একটু লজ্জা করে। সে আগুনের মধ্যে থেকে একটা রাঙা আলু বার করে নেয়। আমারও কিষানের ছেলে, কীর্তিগঞ্জের রাজার খানদানের লোক না লাডলিবাবু আবার তাদের ওইখানে খায়নি শুনলে দুঃখিত হবেন। তাই সকলে দল বেঁধে তাকে বাবু সাহেবের বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দেয়। বন্দেগি। ভলেন্টিয়ার বলে নমস্তে। ফিরবার পথে বরকা মাঝি বলে কিতাব পড়ার লোক ভলেন্টিয়ার। দেখিস মা মই বলে পশ্চিমা বিল্লির মতো।
সকলে হেসে সমর্থন জানায় বরকা মাঝির কথাটাকে। ঢোড়াইয়ের মনে হয় এত ভালো মতো মাঝির ভলেন্টিয়ার, এর কথা শুনতে ভালো লাগে, দেখলে ভক্তি হয়, তবু কোথাও যেন একটা ব্যবধান আছে। ভালো না হলে কি আর রামায়ণ পড়া লোক তাদের দুয়ারে ঘুরে বেড়ায়? রামায়ণের হরফগুলো একটা পাতলা পর্দা টেনে ধরেছে তাদের আর ভলেন্টিয়ারদের মধ্যে। রশিদ প্রার্থনায় বিপত্তি। গঞ্জের বাজারের ভূপতলাল ধোড়াইকে বলে দিয়েছে নতুন কানুনে 12 বছরের ওপর দখল থাকলে আধিয়ারদের কিছুতেই সরাতে পারবে না বাবু সাহেব। এর কথা তো বলেনি ভলেন্টিয়ার। মরে মুছে যাবি, তবু দখল ছাড়িস না। 18-22 ভাগের সময় আগে রশিদ নিয়ে তবে ফসল দিবি। এ রশিদ খান পড়ে দখলের প্রমাণ হয়ে যাবে হাকিমের সম্মুখে। বরকা মাঝিও এসেছিল সঙ্গে, এসে জিজ্ঞাসা করে, আরে দারোগাবাবুর সম্মুখে? সেখানেও সে রশিদখানাই? হ্যাঁ। অদ্ভুত, একথা ভাবতেও মনে এক উদ্দীপনা আসে। ফসল দেওয়ার কথাটা এক টুকরো কাগজে লিখে দেবে আর সেটা হয়ে যাবে রশিদ। দুনিয়ার গুড়ের ভাণ্ডার আখ, সে ওই কাগজটুকুর মধ্যে। তা কি সে আগে জানতো? কাঁচা ধানের দুধটা যেমন আস্তে আস্তে শক্ত হয়ে চাল হয়ে ওঠে, তেমনই রশিদটা হয়ে উঠবে দখলের প্রমাণ। হদ্দ করছে কংগ্রেসি সরকার। বেদখল করতে না পারার মানেই যে পায়ের নিচের মাটিটুকু একরকম তারই হয়ে যাবে। কতখানি উঁচু আল দেওয়া চারিদিকে, নিরানো আগাছাগুলোর একটাও যে আলের বাইরে যেতে দেবে না। এইটুখানি গোবরও ধুইতে দেবে না ক্ষেতটুকুর বাইরে। ক্ষেত থেকে বেরোবার সময় পায়ের কাদা মাটিটুকু আলের ধারে মুছে নেবে। ও যে একেবারে নিজের ছেলের মতো খাওয়াবে বুড়ো বাপকে। সেই রাতেই কোয়েরি আর সাঁওতালদের মঠের মাঠে জড়ো হয় ফসল তোয়ের খেতে। তাই দেখে মহাত্মাজি কানুন পাঠিয়েছিলেন জলদি করে। চেঁচামেচি হট্টগোলের মধ্যে এ বিষয়ে বিশদ আলোচনা কিছু হয় না। মহাত্মাজি কানুন করে দিয়েছে, আর ভাববার কি আছে? রশিদ দখল, রশিদ জমি, রশিদ জিন্দেগি, জান কবুল, মরে মুছে যাও, রশিদ দাও ফসল নাও, রশিদ দাও ফসল নাও। মহাবীরজি কি জয়। ভূপতলাল লোকটা ভলেন্টিয়ারদের চাইতে ভালো, কিন্তু ভলেন্টিয়ারের মতো আমাদের গায়ে আসে কই? কেবল দোকান আর বাজার। রশিদ সাহেবের প্রথম ছাপটা গেল সাঁওতাল টুলির ওপর দিয়ে। ঢোড়াই বলে দিয়েছে ফসল কেটে টোলার খলিহানে জড়ো করতে, সেইখানেই ভাগ হবে। না হলে বাবু সাহেব খলিহানে একবার গেলে কি আর রশিদ দেবে? না 18-22 ভাগ করবে। খেতে ফসল কাটছিল বরকা মাঝি, তার স্ত্রী আর পুত্রবধূ। খবর পেয়ে বাবু সাহেব গিয়েছিল হাতিতে, পেছনে ঘোড়ার ওপর বটসওয়ার সিংলাঠি নিয়ে। ঘোড়ার খুরের শব্দ পেয়ে হাতি ঊর্ধ্বশ্বাসে দৌড়ই। তাই সিপাহীজি হেঁটে না এসে ঘোড়ায় পিঠেই এসেছিল। বিশেষ কিছু গোলমাল হবে তা বাবু সাহেব ভাবেনওনি। শুধু সাঁওতালটুলিতে একটু ভয় দেখানোর জন্য হাওয়ায় একটা বন্দুক ছুঁড়েছিলেন। অমনি ডুমডুম ডুমডুম করে মোষের চামড়ার কাড়া বেজে উঠেছিল। তীর, ধনুক, লাঠি, খুমতি নিয়ে প্রতি ঘর থেকে বেরিয়ে এসে ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ সবাই এসে দাঁড়ায় বরকা মাঝির আলের ওপর, একদিকে একটুখানি পথ রেখে খেতে হাতিটাকে ঢুকতে দেওয়ার জন্য। ডুমডুম ডুম বেজে উঠেছে কাড়া। একটা না কেটে চল বরকা মাঝি, থামিস না, ওদিক পানে তাকাস না, ঘাবড়াস না। এসে পড়ল বলে করিটোলার দল। কারার শব্দ শুনে কথা হয়ে গিয়েছে কালকে এই নিয়ে। কারোর মুখে বিন্দুমাত্র বৈলক্ষ্য নেই। সকলে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে মজা দেখছে। পিঠো মাঝির বউ আঁক চিবোতে হাতির দিকে এগিয়ে গেল। অদ্ভুত সাহস। শক্ত করে চেপে ধরে হাতের লাঠি, বটে শোয়ার সিং। তাই বল, সাঁওতাল নাটা হাতির নাদ কুড়োচ্ছে। এমন বড় বড় অসত্যের চাকলা থাকে তার মধ্যে, ভালো জ্বালানি হয়। পিথোর স্ত্রী দূরদর্শী গিন্নি বলে পাড়ায় সুনাম আছে। চল মাহুতো, বাবু সাহেব ফিরে যান। ডিগি 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 বিজয়ের উল্লাসে করার তাল দ্রুত হয়ে ওঠে। বরকা মাঝি হুঙ্কার ছাড়ে, হা নাচতে আরম্ভ কর। ক্ষেতের মধ্যে পায়ে পায়ে সব ফসল যে ঝরে পড়ল। কে তার কথায় কান দেয়? সকলে তখন গলা ফাটিয়ে চিৎকার করছে, রশিদ দাও ফসল নাও। বাবু সাহেবকে শোনাচ্ছে। ঢোড়াইকে দূর থেকে ছুটে আসতে দেখে এতক্ষণে সাঁওতালদের খেয়াল হলো যে করিটোলার কেউ কারার ডুমডুম শব্দ শুনেও আসেনি। ঢোড়াই কেবল দুঃখিত নয়, অপ্রস্তুত হয়েছে বিলক্ষণ। হাঁপাতে বলে, ওরা কেউ এলো না বরকা মাঝি? ভলেন্টিয়ার এসেছিল এখনই, কলেস্টার সাহেব কাগজ নিয়ে। তাতে লেখা আছে বাবু সাহেব কিষাণ আর আধিয়ারদের ওপর 18-22 কানুন চলবে না। ও কারণ হচ্ছে রাজপার ভাঙার আধিয়ারদের জন্য। ভলেন্টিয়ারদের কথা কেউ বিশ্বাস করে না। সেদিন বলল এক কথা, আজ বলছে আরেক কথা। করিদের ওপর সকলে ক্ষেপে ওঠে।
মরদ বাবুদের বাড়ি মেয়েদের শাড়ি কাচতে কাচতে শালাদের মর্দামা ঘুচে গিয়েছে। ঢোড়াই এ কথা জবাব দিতে পারেনি। মহাত্মাজি কানুন কলেস্টার সাহেব বদলে দিল। কলেস্টার সাহেবই কি মহাত্মাজির থেকেও বড়? তারপর চলেছিল থানা পুলিশ, 3 জন সাঁওতাল জেল হয়েছিল, রসিদ কেউ পায়নি। হাকিম বলেছিল যে এদের বুড়ো আঙুলের ছাপ দেওয়া কাগজে লেখা আছে যে এদের জমি দেওয়া হয় 1 বছরের জন্য। এরা জোর করে অন্যের ফসল নিচ্ছিল। ঢোড়াইরা কি করবে ভেবে পায় না। ভপতলালের কাছে সলা নিতে যেতেও মন চায় না। ওটা বোধহয় পণ্ডিত মশাইকে কোদো দিয়ে লেখাপড়া শিখেছিল, কানুনের হরফ পড়তে পারে না। তার কাছে দরখাস্ত করলে সুবিচার হবে জানা নেই। ডিস্ট্রিক্ট নতুন নিলামের ডাকে ইনসান আলীর জায়গা গিধর মণ্ডলকে খরাটা দিয়েছে লাডলিবাবু। কাজ গুছিয়েছে গিধরটা বাবু সাহেবকে বেনামদার। ইনসান আলী তাই সবুজ নিশানের লিঙে গিয়েছে আর পার্টনার জিন্দাবাদ সাহেবের কাছে না কার কাছে নালিশ করেছে। এ কথা ভূপতলালকে একদিন গল্প করতে শুনেছিল বাজারে। ওটার পর্যন্ত দরখাস্ত করার লোক আছে রে, আমাদের নেই। তাই ইচ্ছা না থাকলেও ছুটতে হয় ভূপতলালের কাছে। ভূপতলাল বলে এদের ঠান্ডা করতে পারে একমাত্র কিষাণ সভার স্বামীজি। তারপর কোয়েরিটোলার লোকদের টিপসই নিয়ে কি সব লেখাপড়া করে, কোথা থেকে কি হয়তো ঢোড়া জানে না। হঠাৎ একদিন একজন হাকিম এসে হাজির। তিনি বাবু সাহেবের বৈঠকখানা কিছুতেই উঠলেন গিয়ে ইনসান আলীর বাড়িতে। কলেস্টার সাহেব তাকে পাঠিয়েছেন কোয়ার্টারলি রসিদ দেওয়ার ব্যাপারে নিয়ে। হাকিম বলেন দুপক্ষ থেকে 2 জন বলবে। বাবু সাহেবের দিক থেকে কাগজপত্র দেখায় রামনেওয়াজ মুন্সি, আর কোয়ারিটোলার সকলেই বলে ঢোড়াইয়ের সকলের হয়ে কথা বলবার জন্য। ঢোড়াই বলে ভূপতলালকে ডাকো, কিন্তু বিটার আগে বিশ্বাস পায় না ভূপতলালকে। তার কানুন বিদ্যার দৌড় আগেই দেখা হয়েছে। বিজন উকিলকে হারায় রামনেওয়াজ মুন্সি একেবারে কানুনের ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে। ঢোড়াইয়ের বুক ঢিপঢিপ করে। প্রথমটাই মনে হয়েছিল বলতে পারবে না ঠিক করে, কিন্তু একবার আরম্ভ করবার পর রশিদার দখলের কথা ছাড়া দুনিয়ার সব কিছু মুছে যায় তার মন থেকে। রামনেওয়াজ বেশি কিছু বলে না। 7-8 বছর আগে ধান নেওয়ার সময়কার আঙুলের ছাপগুলো কেবল দেখায় হাকিমকে। বুড়ো আঙুলের ছাপে লেখা হয়ে গিয়েছে, কেউ রসিদ পাবে না। হাকিম রামনেওয়াজ মুন্সি আর বাবু সাহেবের তারা দেন, সব বুঝি ঘাস খাই না আমরা। তারপর আংরেজিতে চোখ গরম করা কী সব কথা যেন বলেন বাবু সাহেবের দিকে তাকিয়ে। আলবাত বলেছে বটে ঢোড়াইটা, কিন্তু শেষ পর্যন্ত হাকিম রায় শুনে অবাক হয়ে যায় সকলে। বুড়ো আঙুলের কানুনের জোর মহাত্মাজির কানুনের চাইতেও বেশি। সাহেবি টুপি না থাকলে কি হয়? লাডলিবাবু হাকিম নতুন হাওয়া গাড়ি কিনেছে দেখিস না। চেয়ারম্যান সাহেব সরকারি হাকিম, কখনো কংগ্রেসের হাকিমের বিরুদ্ধে যেতে পারে? জাত বেরাদার সব হাকিমের। দেখলি না বাবু সাহেবের নতুন সড়ক দিয়ে এই সরকারি হাকিমের হাওয়া গাড়ি এলো। অন্য লোকের গাড়ি বাবু সাহেব আসতে দেয় এই রাস্তা দিয়ে? ভলেন্টিয়ারের পত্তন। রামরূপ গৌনৌরি পরসাদি ভবিয়ায় 3 বছর থেকে কাজ করতো কুসাইলা চিনির কলে। সারা বছর মিল চলে না, তাই কয়েক মাস করে গায়ে থাকতে হয়। এই যে ভলেন্টিয়ারদের ফার্মের ওপর টিপসই দিয়ে গায়ে এসেছিল বাবু সাহেবের কাছে থেকে নিলাম হওয়া জমি ফেরত পাবার জন্য, আর ফিরে যাওয়া যায়নি। তারপর আবার কোনোদিন হাকিম জমি ফেরত দেবার জন্য আসে খোঁজ করবে, তারাই এনজে জারিতে ছিল। হাকিমের ডাক আর নিলামের ডাক 1, 2, 3 খতম, তাই আর যেতে সাহস করেনি। খানদানের অযোগ্য ছেলে, তারা বাপদাদার করা জমিটাও রাখতে পারেনি। পরের জমি ধানে নবান্ন করিয়েছে বাড়ির মেয়েদের। তাদের বাপদাদার পায়ে ধুলো মিশে আছে এই জমিতে। তারা ওপর থেকে দেখছেন। মহাত্মাজির কৃপায় সে জমি ফিরে পাবার একটা সুরাহা হলো। ফার্মে জবাব এলো, কই প্রত্যেক ভলেন্টিয়ার 7 টাকা 12 আনা করে দিয়েছে। ফার্মের কোণের দিকে পর্যন্ত ভলেন্টিয়ার লিখে দিয়েছে। তবু হাকিম সাড়া দেয় না কেন? 1 বছরের ওপর হয়ে গেল। আরও কত লোকের এই অভিযোগ, নিত্য 30 দিন ঢোড়াইয়ের কাছে। ভলেন্টিয়ার এখনও আশাও কমিয়ে দিয়েছে। একদিন ঢোড়াইয়ের দেখা হয়েছিল তার সঙ্গে। গৌনৌরিদের ফার্মের কথাটা জিজ্ঞেস করতে বলে, 1.5 লাখ দরখাস্ত পড়েছে আপনাকে ঢোড়াইজি। আমি ওয়াকিবহাল লোক বলেই জানি। আপনি শুদ্ধ এত ব্যস্ত হয়ে পড়লে চলবে না কেন? ঢোড়াইজি আশ্চর্য কথাটা গায়ের মধ্যে শিরশিরনির ঢেউ খেলে যায়। যেদিন প্রথম আপনি শুনেছি সেদিন লেগেছিল মনের মধ্যে একটা অস্বস্তি। শুধু আপনি কথাটা দূরে ঠেলে আপনার করে
করে না, কিন্তু ঢোড়াইজি কথায় শুনলেই বোঝা যায় ভলেন্টিয়ার যে স্বীকৃতিটুকু দিচ্ছে ঢোড়াইকে সেটা অনিচ্ছাই নয়, একজন তার ন্যায্য প্রাপ্য পেয়ে যাচ্ছে মাত্র। ইজ্জত গায়ে লেখা থাকলে তবে লোকে বলে ঝি। বড় মিষ্টি এই অনুভূতি, একেবারে নতুন। এরপর ভলেন্টিয়ারদের দরখাস্তের সম্বন্ধে আর কোনো কথা জিজ্ঞাসা করতে পারে না আজ। বড় ভালো ভলেন্টিয়ার, এবার থেকে সেও ভলেন্টিয়ারজি বলবে। তার নিজের এক ধুরিও জমিনে রামায়ণও পড়তে জানে না, কিন্তু ভলেন্টিয়ারজি আর তাকে 15 বিঘা জমিওয়ালা লোকের ইজ্জত দিয়েছে, রামায়ণ পড়ালা লোকের ইজ্জত দিয়েছে, তবু কেন যেন আজ তাকে বন্দেগি করতে পারছে। নমস্তে ভলেন্টিয়ারজি। গণনৌরি ভালো লাগে না ভলেন্টিয়ারের হাবভাব। এ কখনো হয় কাছারিতে, কোনো খোঁজ নেয় না, খবর নেয় না কাছারি থেকে। জমি যাবার সময় এমনই হয়েছিল তাদের। হঠাৎ জানতে পেরেছিল যে জমি নিলাম হয়ে গিয়েছে। টাল বাহানা করিস না ঢোড়াই এ ব্যাপার নিয়ে, তুই টোলার স্বর্গনা আদমি। বলেই বলছি, গিধর যদি মোড়লের মতো মোড়ল হতো তাহলে কি আর আমাদের তোর কাছে ছুটে আসি? থাকুক গিধরটা খোয়ারে আটক। বিলটা রসিকতায় বুড়ো দাদা হেসে ওঠে। এই সব কাজের ভার কি কবে থেকে ঢোড়াইয়ের ওপর এসে পড়েছে তা জিজ্ঞাসা করলে গায়ের লোক কেউ বলতে পারবে না। জলের ধারা কেন নিচের দিকে গড়িয়ে এক জায়গায় জমা হয় এ প্রশ্নের তারা কোনো দিন করেনি। এইসব কাজে ঢোড়াইয়ের ক্লান্তি নেই। বাপদাদার ভিটে ছাড়ার যে কি দুঃখ তা ঢোড়াই বোঝে। কাজের মলম নিয়ে সে নিজের মনটাকে ঢেকে রাখতে চায়, নিজেকে সে ভুল বোঝানোর চেষ্টা করে। কয়েকটা মুখের ছবি যেন তাকে অনবরত নিচের দিকে টানছে। সে যেতে চায় উপরে, বাবার মুছে আসা স্মৃতি যেদিকে তাকে হাতছানি ডাকে। পটের ছবির মহাবীরজি যে পা দুটো তার কাছে পথের ইঙ্গিত দিয়েছেন, সেইখানে পৌঁছবার সড়কের নির্দেশ দিয়েছেন সে চরণে আশ্রিত মহাত্মাজি। এই যে সে যখন তখন সাঁওতাল টুলিগঞ্জের বাজার ভূপতলাল আর ভলেন্টিয়ারের কাছে ছোটাছুটি করছে অন্যের কাজে। এটা হুজুগের নেশা নয়, রামচন্দ্রজি হুকুমে মানবার নেশা। আর দর্শন তার কাছে ছুটে এসে ইজ্জত দিচ্ছে তাকে, সেইটার দাম দেওয়ার নেশা। আবার নেশাটার ফাঁকে ফাঁকে তার মনে হয়েছে যে এইসব নিজের মন ভুলানোর নৌটঙ্কি। মনের নিচে অনেক ভেতরে একটা জায়গা আছে যেখানে হুকুম খাটে না, দাম দেওয়ারই পালা। সেখানে অচল রামজি এক হাতে নেন আর এক হাতে দেন। তারই কৃপায় আজ গায়ের লোকে তার কাছে ছুটে এসে দুঃখের কথা বলে মন হালকা করে যায়। টোলার লোকে স্বর্গনা বলে, হাকিমের সম্মুখে সে রামনেওয়াজ মুন্সির সঙ্গে বহসও করে, ভলেন্টিয়ার ঢোড়াইজি বলে। কিন্তু রামজি যত ঢোড়াইয়ের কাছ থেকে নিয়েছে তত কি আশীর্বাদের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন? ছি ছি ছি, এ কি ভাবছে সে? এর কি হিসাব নিকাশ চলে? আখ আর কাঁচা লঙ্কার দামের মতো। আছে ছাই ফেলতে ভাঙা কুলো ভপতলাল। অনেক খোশমত করে ঢোড়াই তাকে রাজি করায় কাছারি থেকে দরখাস্তগুলো কি হলো জেনে আসতে। ভপতলাল 5 টাকা খরচ করে কাছারির সেরেস্তা তন্ন করে খোঁজে। কোয়ারি টোলার কোনো দরখাস্ত কাছারিতে নেই। এসে বলে যে ভলেন্টিয়ার টাকাগুলো খেয়েছে। ওর ভলেন্টিয়ারই আমি খোঁচাচ্ছি। মদমজির কাছে চিঠি লিখে তোমার এই কাগজে টিপসই দিয়ে দাও। টিপসই মরে গেলেও না। সকলের মুখে কাঠিন্যের রেখা পড়ে। জীবনের একেবারেই লোকে ভুল করে বাপদাদার উপদেশ না মেনে। বুড়ো আঙুলের এক ছাপে ভিটে মাটি ছাড়া হতে চলেছে তোলা শুদ্ধ লোকের। বাপরে বাপ, নানা ভূপতলালজি বাবু সাহেবের হয়তো কাছারিতে টাকা খরচ করে সরিয়ে ফেলেছে দরখাস্তগুলো। ভলেন্টিয়ারের পুনরুত্থান। গঞ্জের বাজারে সার্কিল ম্যানেজার সাহেবের বাংলার একটা কল আছে না, তাতে করে মেম সাহেবেরা গান শোনায় তাকে। সেই কলে লাট সাহেব তার কাছে খবর পাঠিয়েছে যে বিলেতে ইংরেজ জার্মান লড়াই লেগেছে। সেইখানকার হাটে ঢোড়াইরা কথাটা শুনেছিল। সেখানে আরও কানাঘুষে শুনেছিল যে লড়াইয়ের লঙ্কা তামাক খুব লাগে, দম বাড়বে। নরঙ্গিলাল গোলাদার যাই বলুক, কাঁচা লঙ্কা আর বেচবে না, গাছে পাকানোই ঠিক। আর এই কিছুদিন পরই ভলেন্টিয়ার একদিন গায়ে এসে হাজির। এতদিন শত চেষ্টা করেও খোঁজ পাওয়া যায়নি, কিন্তু এখন যখন একেবারে আসার মতন আসে। ফৌজির উর্দি পরা খটখট মটমট করে, গায়ের কুকুরগুলো ঘেউ ঘেউ করে আসে। ছোট ছেলেরা বেড়ার পাশে লুকোয়। বিলটার বুড়ি চাচি মাথার সনের নুড়োর ওপর ঘোমটা টেনে নেয়। ঢোড়াই পর্যন্ত ভাবে বন্দেগি হুজুর বলবে না, নমস্তে করবে। অনেক দূর দেশ থেকে আসছে ভলেন্টিয়াররা। তাজা নতুন খবর এনেছে রংরেজ জার্মান লড়াইয়ের খবর ফৌজের লোকে জানবে না তো আর কে জানবে? সবচেয়ে জবর খবর, কাংগ্রেস রংরেজ সরকারের দেওয়া পাটনার গদিতে লাথি মেরে চলে এসেছে। তাহলে মাধমাজির হুকুমই তো আর নেই মল্লুকে। নেই বলে তো ঢোড়াইজি এসেছে আপনাদের কাছে কাংগ্রেস ফৌজি ভর্তি করাতে। ফৌজি
সকলে চেঁচামেচি আরম্ভ করে। বিল্টার চাচা চিৎকার করে কেঁদে ওঠে। বড়হা দাদু ভলেন্টিয়ারে হাত চেপে ধরে। যেমন করে হোক দারোগাকে বলে আমাদের ফৌজ থেকে নাম কাটিয়ে দাও। ভলেন্টিয়ার উল্কি বাধা দিয়ে আমি তোমাদের খুশি করব। লড়াইয়ের খবর প্রথম দিন শুনে সবার মনে হয়েছিল বিলেতে লড়াই, তাতে বিষকান্ধার কি, এ আবার কি বিপদ এসে উপস্থিত হলো। চাই না তারা লঙ্কাগুলিকে গাছে পাকিয়ে বিক্রি করতে। ভলেন্টিয়ার তখন কংগ্রেস ফৌজে ভর্তির ফর্ম বার করে সকলকে বুঝায় যে সে এতদিন ছিল রামগড়ে, সেখানে আসছে বছর মহাত্মাজি প্রকাণ্ড জলসা হবে, সেখানেই ভলেন্টিয়ার ফৌজি ট্রেনিং নিতে গিয়েছে। এখন সে জিরানিয়ার সকলকে ফৌজি ভর্তি করে নিজে ট্রেনিং দেবে। তারপর ফর্মের কথা ওঠার এতক্ষণে গনৌরি কাজের কথা পারবার সুযোগ পায়। লটপট কথা ছাড়ো ভলেন্টিয়ার, আমাদের জমি ফিরিয়ে পাবা দরখাস্ত কি হলো? এই 1 বছর থেকে হয়রান করছো তুমি আমাদের। মতমাজি চেলা হয়ে কি হয়? ভলেন্টিয়ার জানে যে কখন রাগে জ্বলে উঠতে হয়। নিমখরমের দল কোথাকার। তারপর ঢোড়াইকে বলে কোন খাস্তা খাতায় ফেলে রেখে দিয়েছি তার হিসাব আছে। তার ওপর কংগ্রেসি ওজিররা ইস্তফা দিয়েছে। আর কি এখন সাহেব কলেস্টার ওই সব দরখাস্ত পড়বে মনে করেছেন? এতদিন সেই সাহেবই ওই হরিজন মন্ত্রী ছেলেটাকে সফরের সময় কোলে নিয়ে নাকে শিকনি মুছত। আরও কত কথা ভলেন্টিয়ারজি বলে যায়, তবে শিকনিও ঢোড়াইয়ের বোঝে না, শোনবার উৎসাহ নেই তাদের। বিলটার শুদ্ধ কথা বার হয় না মুখ দিয়ে। কতদিন থেকে ভেবে রেখেছে যে ভলেন্টিয়ার এলেই চেপে ধরবে তাকে। কপালটাই পোড়া। কোয়েরিটোলার রংরেজ জার্মান লড়াইয়ের গরম তাজা খবরের মধ্যে কোয়েরিটোলার এতগুলো লোকের হাসি কান্না আশা আকাঙ্ক্ষা কোনো খাতার তলিয়ে যায়। যাবার সময় ভলেন্টিয়ার দুঃখ করে যায় শ্বশুরেরা যে যুদ্ধে হারাতে জানে না। কোয়েরিটোলার গিধরের দুঃখ কম হয়নি। সে সব 1.5 বছর আগে খদর পড়া হয়েছিল। শান্তি আর নেই কিছুতেই। সবচেয়ে চিন্তার কথা যে নাইট স্কুলের নাম করে যে একটা লুণ্ঠন আর 1 টিন করে মাসে কেরোসিন তেল আরও একটি যেন লাডলিবাবু সাহায্য পেয়ে আসছেন। এতদিন ইন্সপেক্টর সাহেব লাডলিবাবুর ভয় কিছু করতে সাহস করেনি। এবার নিশ্চয়ই রিপোর্ট করে দেবে সে কোয়েরিটোলার কোনো স্কুলই খোলেনি গিধরমণ্ডল। সে বলে পাবলিশের কথাটা একবারও ভাবলো না। কংগ্রেস গদ্দি এসে ইস্তফা দেওয়ার আগে নিয়ে 2 বছর খুব উড়িয়েছে হালুয়া পুরি, এবার মজা চাখাবে সরকার। কিন্তু সরকার সবচেয়ে আগে মজা চাখালো কিনা গৌনৌরীদের ঢোড়াইয়ের মনটা খারাপ হয়ে যায়। মাতমাজির লোকেরা তবু চেষ্টা ত্রুটি করেনি। সরকারের চাকর এই হাকিম দারোগা এরাই না বাবু সাহেবের দিকে গিয়ে সব পণ্ড করে দিলেও দারোগা হাকিমের বা দোষ দেওয়া যায় কি করে? যার নুন খায় তার গুণ গায়। রংরেজ বাদশাহ হলো দুনিয়ার রাজা, কত বড় লোক, তাই না সে চাকর রাখতে পারে কলস্টার দারোগাকে? কোথায় পাবে অত টাকা মহাত্মাজি? ঢোড়াইয়ের সেবা দর্শন করতে গিয়ে 2 পয়সা দিয়েছিল মহাত্মাজির পায়ে। 2 পয়সা সে পয়সা, সাগিয়া 2 পয়সা, মোসাম্মেদ 6 পয়সা। এইসব পয়সা রোজগার থেকে কি কলস্টার দারোগা পোষা চলে? তার জন্যই দরকার লোটের। হঠাৎ সাগিয়া কথাটা মনে এলো কেন? ভালো আছে তো? অনেক দিন পর আজ বাড়িতে ফিরে ঢোড়ায় সেই শিক্ষার মালাটা বার করে দেখে যে তেল চিটচিটে সুতোগুলো দিয়ে একটা গাঁথা ছিল, সেগুলো ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে গিয়েছে। রূপোর শিক্কাগুলো কালো হয়ে উঠেছে কলঙ্কে পড়ে। ঢোড়ায় ছাই দিয়ে সেগুলোকে ঘষতে বসে। সাগিয়া যেন ভালো থাকে। রামচন্দ্রজি ভূমধ্যিকারীর তপস্যায় বিঘ্ন। জিরানিয়ার জেলায় পশ্চিমে যত নদী নালা সবগুলোর নামই কোশি। রকচটা কোশিমায় পূরবের বাঙাল মুলুক থেকে বাপের বাড়ির দিকে চলেছেন হোঁচট খেতে খেতে। চোখের জলে অজস্র নদী লালায় রেখে যাচ্ছেন তার নামের আর চলার পথে চিহ্ন। রাগটা পড়লেই তিনি আবার ফিরবে, এ কথা জিরানিয়ার জেলার প্রত্যেকের লোক জানে। তার বউ কাটকি শাশুড়ি তার ফেরবার পথ বন্ধ করবার জন্য জিরানিয়া জেলা জুড়ে শিমুল কুল বাবলা আর ক্যায়া গোলাপের কাটা জঙ্গলে ভরে রেখেছিল। আস্তে আস্তে অনেক বছর ধরে সেই জঙ্গল পরিষ্কার করে এখনও সকলে কোশিমায়ের প্রতীকায় ঢোলক ঘণ্টা ঝাঁঝর শিঙে নিয়ে বসে আছে। হোক পাগল, হোক বদমেজাজি, তবু মা না থাকলে আবার সে কি একটা সংসার? যতদিন মা না ফিরে আসে ততদিন এইসব মরার নদীকে তারা সাবধানে আগলে বসে থাকবে। তারই কোশিমায় ফিরে এসে আবার সমৃদ্ধির জোয়ার আসবে এই পথে। এখন তো কেবল বর্ষাকালে মাটির হাড়ি বোঝাই নৌকা যায়, তখন আবার 12 মাস পাখির মোটর ট্রাকগুলোর সঙ্গে পাল্লা দেবে হাজারমণি নৌকাগুলো। বিরতাহা গোলার পাটের গাইড বাজবার পেচ কলাগুলোর আবার রেড়ির তেল বেরোবে। মরা কুশিকে আর
কুশির ধারের পড়তি জমিগুলোকে গায়ের লোকে কী চোখে দেখে তা বাবু সাহেব জানেন বলেই তার এত ভাবনা। জমিগুলোকে বহুকাল থেকে লোক জানত রাজপার ভাঙার পড়তি জমি বলে। নদীর ধারে জমির ওপর বাবু সাহেবের নজর বেশি। নদী আর নৌকায় তার পছন্দ। তার সঙ্গে কি রেলগাড়ি তুলনা হয়? কিসে আর কিসে? নদীর পথে তিনি প্রথম এসেছিলেন। দূর দূরান্ত থেকে মাটির গন্ধ যাদের টানে, কুলের গাছ শিকড় শুদ্ধ উপরে ফেলবা যাদের তাকাত আছে, শিমুল গাছ কেটে ডোঙা তৈরি করার নিয়ম আর জানা, বাবলা গাছ দেখা, যার নাঙলের কাঠের কথা মনে পড়ে, বুনো শুয়োরের সঙ্গে লাঠি নিয়ে ফেরবার হিম্মত যে রাখে, সেই আসে নদীর পথে। আর রেলের গাড়ি টানে দুধ ঘি খাওয়া লোকদের, যারা কুল গাছ থেকে রেশম আর লাড়ের কথা ভাবে। শিমুল গাছ কাটা এই মাটিহাট দেশাইয়ের কারখানা ঠিকাদারের জন্য স্টেশনের কাছে বাবলা গাছ দেখলে দৌড়ে এক গোছা দাঁতন কেটে নিয়ে এসে তখনই বক্সে পড়ে। এই রাম দুয়ের দল যে শেষ জীবনে জ্ঞান হলে বনেদি হবার জন্য কেনেন জমি, যে ইজ্জত প্রতিষ্ঠা চায় তাকে এই পথ আসতেই হবে। যখনই কোয়েরি আর সাঁওতালগুলো জ্বালাতন করুক না কেন, জমি রাখার মধ্যে একটা গভীর আত্মপ্রসাদ, অন্তহীন আকাঙ্ক্ষা, তলে তলেও আছে একটা গভীর পরিতৃপ্তির ভাব। কিন্তু নিশ্চিন্তি আর নেই। ঘুরে ফিরে নাকের ওপর মাছি বসলে ধ্যানী সন্ন্যাসীও বিরক্ত হয়ে ওঠেন। বাবু সাহেব তো কোন ছাড়। কৈরি সাঁওতালগুলো সেই যে তরপানি আরম্ভ করেছে 8-10 বছর আগে থেকে, এ কি কোনোদিন থামবে না? নিত্য নতুন ফ্যাসাদে বাঁধিয়ে রেখেছে। করবি আধিয়াতদের কাজ, আর আবার দারোগা পুলিশের মতো মেজাজ। কুশির ধারে রাজপাড়া ভাঙার পড়তি জমিগুলোর গত বছর থেকে কলাই কুর্তি ছিটচ্ছিলেন বাবু সাহেব। ওটা ছিল গায়ের লোকের গরু মোষ চড়বার জায়গা। কলাই কুর্তির দামি বা কী ছিল, গোলাতে পোস্ত। গা শুদ্ধ লোকের মোষের গায়ে এর খাজ ঢেকেছে ওই কলাই কুর্জির গাছ খেয়ে। বাবু সাহেব একদিনও বারণ করেননি। সেজন্য রাজপাড় ভাঙায় পড়তি জমির ওপরে কে কোথায় কলাই ছড়িয়েছে তা নিয়ে গায়ের লোকে মাথা ঘামায়নি। বাবু সাহেবের অধিকারের পলি এই কত বছর পর বাবু সাহেব হালে বন্দোবস্ত নিয়েছেন ওই জমি রাজভাঙার কাছ থেকে। রাজপাড় ভাঙা সত্ত্বেও বোধ হয় কোনো গোলমাল ছিল, কিংবা বোধ হয় সার্কিল ম্যানেজার চেয়ারম্যান সাহেবের বাবাকে নারাজ করতে চাননি, তাই নামমাত্র সেলামিতে চেয়েছিলেন জমিগুলো। তারপরেই লেগেছিল খাটাখটি। সাঁওতাল তুলির মোষ নদীর ধার থেকে ধরে গিধরের খোয়ারিতে দিয়েছিল বাবু সাহেব। বরকা মাঝি তখন জেল থেকে ফিরেছে। তার ছেলে বলে, এবার আমাকে হয়ে আসতে হয়। বাবু সাহেব হিসেবে একটু ভুল হয়েছিল। কড়িটোলা লোকেরা সাঁওতালদের মোষ খোয়ারি দিলে মাথা ঘামাবে না তিনি ভাবেননি। তাদের কষি মাইকে নিয়ে ব্যাপার, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কি মায়েরই বেজ্জত, পুটুর দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এগুলো হলো তাদের সারা গায়ের নিকাশ জমি। সকলের গরু মোষ জল খেতে যায় ওই পথে। ছেলে মেয়ের যায় দরকার পড়লে নদীর ধারে আবরুতে। 10 বিধো করম আছে নদীর ধারে। জানোয়ার মরলে ফেলতে হবে, ছোট ছেলেটা মরলে পুঁততে হবে, ঘরে নেবার মাটি আনতে হবে সেখান থেকে খুঁড়ে, তারই নাম নিকাশ। এই নিকাশ কেড়ে নেওয়ার আবার জাত আছে নাকি? সঙ্গে সঙ্গে টোলার পঞ্চায়েতে বসে যায় মঠের মাঠে। দিনের বেলায় মঠের মাঠে পঞ্চায়েতি। বহুদা দাদু পর্যন্ত এর আগে জীবনে দেখেনি। এত বড় কথা, এ কি জবরদস্তি কাণ্ড বাবু সাহেবের। আর ওই গিধরটা হাত মিলিয়েছে বাবু সাহেবের সঙ্গে। সাজেশ না থাকলে সে খোয়ারে মোষ নিল কেন? মোড়ল তো মোড়লই, তার হয়েছে কি সাজি? মাটির মধ্যেই ময়লা থাকে। দে গিধরটা হক্কা পানি বন্ধ করে। জেলার জাতের বড় মাতব্বর গিধরের হাতের লোক। গিধর গুরুজি বড্ড কানুন জানে, সেটার ভয়। শালা গরু খেয়ে হাড়িটা ফেলবি কোন চুলোয়? নিকাশ গেলে কানি মুসো হরেনিটা যেদিকেই যায় কানা চোখটা ফিরিয়ে রাখে, সেদিকে তার আবরু। কাজে মেয়েদের যে নিকাশ আর আবরুর দরকার তা কি আর গিধরটা বুঝবে? ভূমিকম্পের রিলিফে দয়ার ওর মেঝে পেয়াল পাকা হয়েছে, আর ওর নদীর ধার থেকে মাটি কেটে আনবার দরকার হয় না তো? সব দিক ভেবে চিনতে ঠিক হয় যে গিধরের হুকো জল বন্ধ করবার কারণগুলোর মধ্যে খোয়ারের ব্যাপারটার সঙ্গে কানি ওই মুসোহরণীর ব্যাপারটাও জুড়ে দেওয়া ভালো। তারপর মহাবীরজির জয় দিতে দিতে নিজের গরু মোষ নিয়ে সকলে পৌঁছায় সাঁওতাল টোলাতে। আরে ভয়ের কি আছে? রাজপুতদের লাঠি আজকাল ভাং খুঁটবার নিয়মে কাঠি হয়ে গিয়েছে, আর ভালার কাছে লাঠি এখন থেকে ছুড়ে দেবে এরকম হনফ নন। সাঁওতাল টোলা আর কড়ি টোলার গরু মোষ ছেলে বুড়োর বিরাট মিছিল নিয়ে ঢোকে কুশির ধারে কলাই কুর্তির ক্ষেতগুলোতে। সবচেয়ে আগে ঢোড়ায় আর বরকা মাঝির ছেলে। দু দলকে একসঙ্গে চটান না বাবু সাহেব। মুহূর্তের অনবাধনতায় চালে ভুল করে ফেলেছেন। বাবু সাহেব দোতলা থেকে দলটাকে যেতে দেখেছিলেন। কিছুক্ষণ পর বটের সোয়ার সিং সেপাই দৌড়ে বাবু সাহেবের খবর দিতে এসেছেন, কিন্তু সে অবাক হয়ে গিয়েছিল বাবু সাহেবের রকম সকম দেখে। মালিক বন্দুক রাখবার
দেরাজটা তো খোলেনি নাই, উপরন্তু নড়ে চড়ে পর্যন্ত বসেন না। ভুল করে ফেলেছেন, স্বীকার করতে দ্বিধা করলে চলবে কেন? বকর মাঝির পরিবারে সরকারের খিচুড়ি খাওয়ার ভয়টা কেটে গিয়েছে, ভালো লক্ষণ নয় এটা। আরও বছর অপেক্ষা করা বোধহয় উচিত ছিল। যাক, যা হবার হয়েছে। গুড় আর নিয়েই যদি মাছ ধরে তবে বিষ দেওয়া দরকার কি? বটসওয়ার সিং অনেকক্ষণ অপেক্ষা করে কোনো জবাব না পেয়ে চলে যায়। তাই আজ ভাবেন বলে ভাবতে বসেছেন বাবু সাহেব। বাবু সাহেবের অক্ষয় তুনির লাভ। জিরানিয়ায় টুরমনের ফার্মের কাজ চালানোর জন্য একটা কমিটি আছে। ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব তার একজন মেম্বার থাকেন। লাডলিবাবু আগের বার যখন বাড়িতে এসেছিলেন তখন বাবু সাহেব শুনেছিলেন যে টুরমনের কমিটি এবার দেহাতে আস্তে আস্তে কাজ বাড়াবে ঠিক করেছে। গায়ের লোকদের ভালোর জন্য এই নিয়ে বাবু সাহেবের মাথায় একটা জিনিস খেলেছে দিন কয়েক থেকে। লাডলিবাবু চেয়ারম্যান হবার পর থেকে বাড়ি আসা আস্তে আস্তে কমিয়ে দিয়েছেন। কংগ্রেসিক চেয়ারম্যান খাটুনি বেশি, এ তো আর আগেকার ওকালতি করা বা রায়বাহাদুর চেয়ারম্যান নয়। তাই বোধ হয় সময় হয় না। কিছুদিন থেকে বাড়ির মেয়ে মহলে বাবু সাহেবের কানাঘুষো শুনেছিলেন যে লাডলিবাবু নিজে বাসা ভাড়া করবেন। মাস্টার সাহেবের আশ্রমে থাকবার ঠিক সুবিধা হচ্ছে না। কত লোকজন সাহেব, সুবা, পণ্ডিত, ঠিকাদার আসে দেখা করতে চেয়ারম্যান সাহেবের সঙ্গে। মাস্টার সাহেবকে আজকাল আর কে পোছে? আবার এক খরচের রাস্তা করেছে। আজকালকার ছেলেরা পয়সা চেনে না। আর কেবল বাসা ভাড়া করলে কোনো চিন্তার কারণ ছিল না। ভালোই হবে। মাস্টার সাহেবের আশ্রমে গিয়ে উঠতে তার মন চায় না আর। কিন্তু শোনা যাচ্ছে যে লাডলিবাবু তার স্ত্রীপুত্র নিয়ে যেতে চান সদরে। বলেছেন যে নইলে তার ছেলেদের লেখাপড়া হবে না। প্রকাণ্ড জিলা স্কুল আছে সেখানে। বাবু সাহেবও দেখেছেন রাজপাড় ভাঙা জমিদারের ছেলে পড়ে নাকি সেই স্কুলে। তাদেরই পড়ারই যুগ্গি পেল্লার মহল। সদর কলেজটারি থেকেও বড়। হ্যাঁ, বড় হয়েছে। চেয়ারম্যান সাহেব হয়েছে। তোমার ছেলে তো আর তোমার মতো পচকুড়ি সেপাইয়ের ছেলে নয়। পড়াতে হবে বই কি তাদের রাজারার স্কুলে। কিন্তু বউ নিয়ে যাওয়া কভি নেই। চন্দাবত রাজপুতদের বাড়ির বউ গিয়ে থাকবে, নিজের সংসার ছেড়ে সেইখানে লোকে থুতু দেবে না তাহলে বাবু সাহেবের গায়ে? লাডলিবাবু মাকে যখন তিনি প্রথম আনতে চেয়েছিলেন তাদের দেশ থেকে তখন কি সে আসতে চেয়েছিল? এ এক রকম জোর করে আনা। আর এ বোধ হয় লাডলিবাবুর বই স্বামীর কানে মন্তর দিচ্ছে। তার মায়ের তো তাই ধারণা। আসতে দাও লাডলিবাবুকে এবার। জ্যোৎস্না রাত্রে এখান থেকে পাখি পর্যন্ত আবছা দেখা যাচ্ছে। সমস্তটা এক চক হয়ে গিয়েছে কবে। নতুন রাস্তাটা অন্ধকারে দেখা যাচ্ছে না। পরিতৃপ্তির বোঝায় নিচে চাপা পড়ে গিয়েছে। এখন মনের মধ্যে সমস্ত জায়গাটা জুড়ে আছে কুশির ধারের জমির ফ্যাসাত্তা। এক জোড়া হাওয়া গাড়ি আলো নামলো পাখি থেকে তার নিজের রাস্তাটার ওপরে। এত দূর থেকেও তিনি বেশ পরিষ্কার দেখতে পাচ্ছেন আলো দুটোকে। তার অত সাধে রাস্তাটা তাকে দেখানোর জন্য আলো ফেলেছে লোকে হাকিম টাকিম নাকি? বাবু সাহেব একটু ততস্থ হয়ে ওঠেন। অনখীবাবু ডুলচ বোধ হয়। দেখুন তো কে এলো জানালার মধ্যে দিয়ে। তার ঘরের মধ্যে আলোটা এসে পড়েছে। নিচের লাডলিবাবু গলা শোনা যায়। তাই বলো। সঙ্গে একটা টুপিওয়ালা হাকিম। বাবু সাহেব নিজের মধ্যে অস্থিরতা চাপাবার জন্য কেসে সোজা হয়ে বসেন। নিচে হাঁকডাকের সারা পড়ে যায়। খানিক পরে লাডলিবাবু বাবার সঙ্গে দেখা করবার জন্য এই ঘরে আসেন। কাল ভোরে চলে যেতে হবে। একজন হাকিম আছেন তার সঙ্গে সফরে। তখনও বোধহয় বাবু সাহেবের পুজো শেষ হবে না। তাই এখনই দেখা করতে এসেছেন। এতদিন পরে এলেন তার যেন ধান রোপার কাজ ফেলে এসেছেন। ভাষাটা অনুযোগের হলেও কথার সুরে বিরক্তির আভাস নেই। আমি একা থাকলে কথা ছিল না। সঙ্গের হাকিমটি ভোরে যাবেন কি না? কিসের হাকিম উনি? রেশমের হাকিম। ভাগলপুর থেকে এসেছেন। ও তাহলে এ জেলার হাকিম নয়। লাডলিবাবু বেশিক্ষণ পাবেন না তিনি। তাহলে বাবু সাহেব আর দেরি করেন না। একবারে কুশির ধারে জমি সংক্রান্ত কাজে কথাটা পারেন। লাডলিবাবু বলেন, আর তার আর কি? এই রেশমি অফিসার এদিকটার কয়েকটা গায়ে গুটি পোকা চাষের সেন্টার খুলতে চান। তারই জায়গা দেখতে এসেছেন সফরে। লড়াইয়ের জন্য খুব দাম হবে বেশি। রেশমের গুটি পোকা খাওয়ানোর বেরির চাষের জন্য নদীর ধারে জমি পেলে তারা তো লুফে নেবেন। এই রকম নতুন জাতের রেডির বীজ বেরিয়েছে। গাছ বড় হয় না, হাত দিয়েই ফল পাড়া যায়। তারই কাছে ঘর তুলে নেবে পোকা রাখবার জন্য। টুরমনের ফার্মা থেকে আমি পাঠিয়ে দেব দুজন কামদারকে। তাদের দেহ হাত নতুন ধরনের চাষবাসের কাজই শেখানোই ডিউটি। বরকাহাট্টার মাঠে টুরমনের ফার্ম লোকসানে চলেছে। একেবারে বেলে জমি। চিনে বাদাম পর্যন্ত ভালো হয় না। তাই সরকারি কমিটি ঠিক করেছে এই জন্য অন্য দিকেও বাড়াতে। ফৌজি ডিপার্টমেন্টের সঙ্গে একটা কথাবার্তা চলছে বরকাহাট্টার মাঠ নিয়ে।
লাডলিবাবু আরও কী সব বলে যান, সেসব কথা বাবু সাহেবের কানেও যায় না। এত তাড়াতাড়ি এত বড় একটা প্রশ্নের সুরাহা হয়ে যেতে পারে তা বাবু সাহেব ভাবতেও পারেনি। গর্বের তৃপ্তি তার মন ভরে ওঠে। ধন্যী সেই অরাধ যে এই চেয়ারম্যান সাহেব এমন ছেলে পেলে ধরেছিল। তার গায়ে দুশের চাঁদির সত্যই যুগ্গি সে বৃথায় এতদিন মনে এত সে চুরি করে গোলার ফসল বেচে পয়সা জমায়। সেটা চুরি নয়, তার আগে জন্মে জন্মানো পুণ্যের রোজগার। বহু বছর আগেকার একটা ছবি তার চোখের সম্মুখে জলজল করে। তখন হরিয়ানা গরুর চাইতেও নধর চিকন তার দেহ, ফুটফুটে রঙের উপর সর্বাঙ্গে নীল উল্কির মিনে গড়া। তার কোলে ছোট্টি লাডলি মায়ের নাক থেকে বার হওয়া তামাকের ধোয়ার কুণ্ডিলাকে খাবলে ধরবার চেষ্টা করছে। কৌশল্যা মায়ের মতো দেখতে লাগে, বেশ লাগছে ভাবতে। কিন্তু লাডলি বাবুটা কি মনে করছে তাই বলতে হয়। তোমাদের হালচাল বলো ডিস্ট্রিবোর্ডের। মন্ত্রীর গদি ছেড়ে কংগ্রেস ভুল করেছে, আরও করবে যদি ডিস্ট্রিবোর্ড ছাড়লে তো সরকারেরই সুবিধা। সরকার ডিস্ট্রিবোর্ডের সব পয়সা লড়াইয়ের কাজে লাগাবে। এই তো রাস্তার রেলারগুলো ডিস্ট্রিবোর্ড থেকে চেয়ে পাঠিয়েছে। আমি থাকতে 2-4 মাস যে চিঠি জবাব না নিয়ে চেপে রাখতে পারি না। তা তো বটেই, তা নয় এ এক পায়ে এক ভাই বলে জেলে চলে গেলে ইংরেজ হেরে গেল আর কি। আমি তো সব বলেই দিয়েছি যে চেয়ারম্যানের পদ থেকে আমি ইস্তফা দেব না। পাবলিশের ভালোর জন্য এসেছি এখানে, যতদিন পারবো সাধ্যমতো পাবলিশের উপকার করে যাব। কথাটা শুনতে শুনতে আনন্দে তার উদ্বেগের বাবু সাহেবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। যাক, রামচন্দ্রজি সুমতি দিয়েছে লাডলিকে, খুব মুখ রেখেছে তার। এমন একদিন পড়েছে যে ছেলে চেয়ারম্যান না হলে আজকালকার জজ সাহেবের সেরসকেও কেউ পোছে না, আর আধিয়াতদের পর্যন্ত না। চেয়ারম্যান সাহেবের বাপ না হলে পাখির ধারের মাটি কাটা গর্তগুলোকে ধান লাগানো যায় না। এমন ছেলের ওপরে যে চটে সে ছেলের বাপ না। শুনুন লাডলিবাবু, বৌমাকে যদি নিয়ে যেতে চান তাহলে একটা ভালো আবরুওয়ালা ঠিক করবেন। শেষর সাহেবের মর্যাদা যোগ্য বাসা হওয়া চাই। রাজপুতদের নিয়ম যে দাঁতওয়ালা হাতির পিঠে চড়ে আঙিনায় দেখা যায় না বাইরে থেকে। এত উঁচু হবে বাড়ির পাঁচিল। রেশমের সাহেবটা আবার বদমেজাজি নয় তো? চলুন একবার দেখা করে আসি তার সঙ্গে। বলেছিলেন না এন্ডির গন্ডি কেটে প্রজাপতি বেরিয়ে আসবার পর গন্ডিগুলোকে সিদ্ধ ও করতে হবে। যাক নিশ্চিন্তি, তাহলে প্রাণী হত্যা করতে হবে না। একটা জীবন তো এর করতে পারো না, তবে জীবন নেবার আর কি অধিকার আছে? মরবার পর রামজি এ কথা জিজ্ঞেস করতে কি জবাব তিনি দিতেন? তিনি সিঁড়িতে নামেন। মৃত্যুর কথাটা হঠাৎ মনে পড়ে মনটা খারাপ হয়ে যায়। সিঁড়িতে নামবার সময় মনে হয় যে পাতালপুরীর গভীর অতলে নেমে চলেছেন। লাডলিবাবু ইনসান আলীর বাড়ি থেকে ভালোমন্দ কিছু রাধিয়ে টাধিয়ে আনতে বলে দিয়েছেন নাকি হাকিমের জন্য? রেশমের হাকিম বড় হাকিম। সতী আগিয়ার উৎসব আজ জমজমাট তামাশা। কোয়েরিটোলার ভলেন্টিয়ার সতী আগিয়া করবে গায়ের। রামখেওয়ালির নাচ, এগুলোর গায়ে সারা পড়ে যায় এই রকম। কিন্তু সতিয়া গিয়ার তার চাইতেও জবর জিনিস। সাতিয়া গিয়ার মনে যে কি তা ঢোড়াই জানে না, তবে শোনা শোনা মনে হয় কথাটা। ভূতের গল্প শোনার আনন্দ, গা ছমছমানিটুকু সাতিয়া গিয়ার রহস্যের সঙ্গে সেই ভয় মেশানো। পুলিশ, লাল পাগড়ি, হাল বলদ, ক্রোক হওয়া, জেলের খিচুড়ি, হাকিম, আর কত জানা অজানা আতঙ্কের সতিয়া গিয়ার সম্বন্ধে কৌতূহলের সঙ্গে মেলানো আছে মতমাজির নামের সম্মোহন রঙ্গ তামাশার মধ্যে আছে 20 ক্রোশ দূরের ঋষ্যশৃঙ্গ মুনির মন্দিরে জল ঢেলে আসার সমান পরিতৃপ্তি। ধোড়াইয়ের সারা রাত ঘুম হয়নি। এত বড় দায়িত্ব এর আগে কখনো তার মাথায় পড়েনি। আবার সামলাতে পারলে হয়। ডাবর মকট কি মন্দর লেহি, ডোবার কচ্ছপ কি মন্দার পর্বতের ভাস হইতে পারে? ভিনগা থেকে কত লোক আসছে দেখতে। আশেপাশের এত গা থাকতে তাদের টোলাকেই বেসেছে ভলেন্টিয়ার। এখন কোয়েরিটোলার ইজ্জত তার হাতে। যে গায়ে যেত ভলেন্টিয়ার সে গায়ে লোকেরই লুফে নিত তাকে। একই আর নিমক তৈরির যুগের বিদেশিয়ার গান। তখন লোকে গায়ের বাইরে করাতো তামাশা থানা পুলিশের ভয়ে। বড় ভাগ্যি কোয়েরিটোলার যে ভলেন্টিয়ার এই জায়গাটা পছন্দ করেছে। সে যেদিন জায়গা ঠিক করতেছিল সেদিন বলেছে যে মহাত্মাজি ভালো ভালো লোক দেখে দেখে বেছে নিয়েছে ইংরেজদের বিরুদ্ধে সাতিয়াগিরি করবার জন্য। বড় ভালো লোক ভলেন্টিয়ারজি, নইলে কি আর কত বছর ফৌজির উর্দি পড়বার অধিকার দিয়েছিলেন তাকে মহাত্মাজি? এতকাল বাবু সাহেব ভলেন্টিয়ারকে ভূমিকম্প রিলিফ টাকার করা নতুন বৈঠকখানা থাকতে দিত, সবচেয়ে কষা দড়ির খাটিয়াতে দিত, উবার দেওয়া বালিশ দিত, পুরোনো কালের গানের চাকরা রেবাকি দিয়ে অঢেল ছোট এলাচ দিত। কাংগ্রেস মন্ত্রিত্ব ছাড়াতে চুমন্তরে ফুস বিড়ালো হয়ে গিয়েছে সব। লাডলিবাবু মতমঞ্জির মতো আদরের চালা, সে শুদ্ধ তার হুকুম মানলে না চেয়ারম্যানগিরির রোজগারের লোভে। লোকটা যে কেবল মুখেই মালপুয়া ভাজে তা কি কেউ আগে ভাবতে পেরেছিল? আসলে কাজের সময়
না কে কি মেঘদাঁড়ের লোক বোঝা যায়? ওইরু গৈরু নথু হৈরু। শুনতে সবাই ভালো গরুর গাড়ি চালায়। আধার রাত্রে থানা ডোবার গাড়ি উল্টানোর মুখে যে বাঁচিয়ে নিতে পারে তাকেই যা বালি ভালো গাড়ি চালিয়ে। চিরকাল হাকিম পুলিশের দিকে ওরা দেখে আসছি তো লড়াইয়ের সময় আংরেজ পা চাটবে না তো কি। চার পেয়ে জানোয়ারগুলো যেদিকে সবুজ দেখে সেই দিকে ছোটে চড়তে। এরা হচ্ছে সেই সিংওয়ালা রাজপুত। ধরাইয়ের কাজের অন্ত নেই। এখন বেআক্কেলের টোলার ছেলেগুলো যে ভলেন্টিয়ারজির মালার জন্য ও রাতে বাবু সাহেবের বাগান থেকে ফুল চুরি করে এনেছে। বাবু সাহেবের বাড়ির ফুলে কি মহাত্মাজির কাজ হয়? মঠের বটগাছে ভলেন্টিয়ার দেওয়ার মহাত্মাজির ঝান্ডাটা টাঙানো হয়েছে। 4 কোস দূরের থানা থেকে দেখতে পাই তো। দেখুক। দারোগা সাহেব ছানি পড়া চোখের আঙুল দিয়ে ঘষে নিয়ে বুড়ো দাদা বলে, মহাবীর ঝান্ডাটা তুলে ভালো করলি না ঢোড়ায়। ইনসান আলীর আবার লিঙে খবর দিয়ে হাকিম না আনায় গায়ে। বেটা আবার শাক বাজানোটা আজকাল বলে করি ফোকা। বিলটা সকাল থেকে ঢোল রকম করতে বসেছিল। বুড়ো দাদার কথা হঠাৎ কি মনে হয় সে ঢোল ছেড়ে উঠে নদীর ওপারে গোয়ালাদের বসে থেকে বাজিয়ে সমেত শাখার জোগাড় করতে। পাড়ার মেয়েদের রন্ধনী পুনা গৌরণী বউয়ের বাড়ির জটলা করেছে। সেখানে আলুর তরকারি রান্না হবে। চাঁদা করে দেয় পোয়া আলু কেনা হয়েছে। বেচারা ভলেন্টিয়ারকে আবার কতকাল জেলের খিচুড়ি খেতে হবে। শিউজির বেলপাতা আর মহাত্মাজির খাদি। ভলেন্টিয়ারের বসবার জায়গাটা খাদি দিয়ে দিলে হতো। গিধরটা তো দিন কতক পড়ছিল খাদি না। ওর কাছ থেকে চাওয়া যাবে না কোনো জিনিস। যতই এই কুটিটুকু জন্য মন খুঁতখুত করুক। দারোগা সাহেবকে দেওয়ার জন্য একটা কুর্সিও দরকার ছিল, কিন্তু পাওয়া যাবে কোথা থেকে? ভলেন্টিয়ার গায়ে এসে জিজ্ঞাসা করে, এখনো দারোগা সাহেব আসেননি? এখনো এলেন না কেন? গোসাই ঠিক মাথার ওপরে এলে সাতিয়া গিয়া করবার কথা। 15 দিন আগে সরকারের কাছে রেজিস্ট্রি নোটিশ পাঠিয়েছি, তো দারোগা সাহেব এলো না এখনো। শীতের দিন, ছোটবেলা, অনেক ভেবে চিনতে ঠিক দুপুরের সময়টা ঠিক করেছিলাম এখান থেকে থানা হাজাতে যাতে দিনে দিনে পৌঁছে যেতে পারে। আজব জিনিস এই সাতিয়া গিয়া। গঞ্জের বাজারের নাটক সার্কিলের মনিজর সাহেব না আসা পর্যন্ত আরম্ভ হয় না। সাতিয়া গিয়ারও তেমন দারোগা সাহেব না এর আরম্ভ হয় না। ঢোড়াই বোঝায়, আরে না না, এ একটা লড়াই, মহাত্মাজির সঙ্গে রংরেজের লড়াই। রাম রাবণের যুদ্ধে রামজির অনুচররা যেরকম লড়েছিল রাবণের নাতি পুতির সঙ্গে, এ যেমন মহাত্মাজির চেলা ভলেন্টিয়ার লড়বে এ রংরেজের নাতির দারোগা সাহেবের সঙ্গে। তাই বল ঢোড়াই, একে উঠাপটক দারোগা সাহেবের সঙ্গে, তা না সাতিয়া গিয়া। ভলেন্টিয়ার সকলের ভুল ধারণা শুধরে দেওয়ার জন্য কী সব যেন বলে, কেউ বুঝতে পারে না। থামেই না ভলেন্টিয়ার। ভারী সুন্দর সুন্দর কথাগুলো একেবারে থুতু ফুঁড়ে বেরিয়ে আসে, কিন্তু চেষ্টা করেও কোনো মানে বোঝা যায় না। সাতিয়া গিয়ার মন গড়া অস্পষ্ট মানেটা আরও ঘোলাটে হয়ে ওঠে। সাধু সন্তদের কথার ধারায় এই। মধ্যে মধ্যে মাথা নেড়ে সায় দিতে হয়। ভলেন্টিয়ার মুখে হাসতে হয়, তার সঙ্গে হঠাৎ চোখাচোখি হয়ে গেলে সোজা হয়ে বসতে হয়। আর কত বোঝাবে ভলেন্টিয়ার? ঢোড়াই 3টি কথা বোঝে। মহাত্মাজি চান সকলে সত্যি কথা বলুক, সকলে বৈষ্ণব হয়ে থাক, আর দারোগার সঙ্গে লড়াইয়ের সময় ভলেন্টিয়ার যে কিছুতেই চটবে না, এই 3টি কথা সে বাপু এরাই পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই লোক বেড়ে চলেছে। দারোগা সাহেব এখনও দেখা নাই। ভলেন্টিয়ারে খাওয়া দাওয়া শেষ হয় যে 2জন ছোকরাকে দূর থেকে দারোগা সাহেবকে দেখার জন্য বটগাছের মগডালে চড়ানো হয়েছিল, তারা ধৈর্য হারিয়ে নেমে আসে। ভলেন্টিয়ার বিরক্ত হয়ে ওঠে। নবাবপুত্রদের স্বভাব যাবে কোথায়? খেয়ে দেয়ে এক ঘুম দিয়ে বোধহয় আসবে। ধোড়াইয়ের মতো লোকও হঠাৎ ভলেন্টিয়ারের মুখ চোখ দেখে আবিষ্কার করে যে তারা বিরক্তি চাইতে উদ্বেগী হয়েছে বেশি। ভলেন্টিয়ারজি দারোগা সাহেবের ভয় পেলেন নাকি কে জানে, সে খোঁজ আমাদের দরকার নেই। ভলেন্টিয়ারজির কথায় ঝাঁজ দেখে ঢোড়াই একটু চুপ করে। হাতের খাড়ু দেখাতে আয়না দরকার কি? ভলেন্টিয়ার ফৌজের উদ্রে পড়ার লোক বলে বোধ হয় দারোগা সাহেব একটু ভয় পেয়েছে। দারোগার আবার একটু রোগা গোছের। একটানা কীর্তন শুনেও এত লোকের ভিড় আর শান্ত রাখা যাচ্ছে না। দারোগা সাহেব বোধ হয় আর আসবেন না। ঢোড়া একেবারে মুষড়ে পড়েছে। 2 দিন ধরে দিনরাত মেহনত করেছে তারা। সে কি এই জন্য সাতিয়া গিয়ার না হলে রাজপুত চোলা লোকের মুখ টিপে টিপে হাসবে? ভলেন্টিয়ারজি তো বেশ বসে বসে চরখা কাটছে। ভলেন্টিয়ারজি সাতিয়া গিয়া কি তাহলে আর হবে না আজ? ভলেন্টিয়ার চোটে কি যেন বলে। কীর্তনের কান ফাটানো মাতানোর মধ্যে ঢোড়ায় কথাগুলো ঠিক বুঝতে পারে না, তবু একটু বোঝে যে সাতিয়া গিয়া হবে, আর বোঝে যে মহাত্মাজি দারোগা সাহেবের ওপর রাগ করতে বারণ করেছেন ভলেন্টিয়ারকে, কিন্তু ঢোড়াইয়ের ওপর চটে উঠতে মানা করেননি। হবে, দারোগা না এলেও হবে। সকলের মুখে মুখে কথাটা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। ভলেন্টিয়ার হাত উঁচু করে বলে, শান্তি শান্তি। কীর্তনের মাতন থামে, লোকের হট্টগোল থামে। সে
সে দাঁড়িয়ে বলে, মহাত্মাজির হুকুম ছিল বেশি কিছু না বলা, কিন্তু দারোগা সাহেব যখন আসেননি তখন খোলসা করেই বলি। তারপর যে আংরেজ জার্মান লড়াই, কংগ্রেস, মহাত্মাজি কত কি বলে যায়। অনেকক্ষণ বলবার পর শেষের দিকে ভারী কথা বলতে আরম্ভ করে। বাবু সাহেবকে বলে জুলুমকার, বাবলির জুলুমকার বিরুদ্ধে দাঁড়ার। সবচেয়ে বড় বড় জুলুমের আংরেজ সরকার তাকে সাহায্য করতে এসে দাঁড়ায়। এই দেখুন কুশির ধারের গায়ের নিকাশ বাবু সাহেবের হরপে নীল এগিয়ে দিল ইংরেজ সরকারকে। পোকা থাকবার জন্য যে আটচালা তুলেছে সরকার, তেমন ঘর আপনাদের টোলার একখানাও আছে। রেডির বিচি চলে যাবে বিলেতে লড়াইয়ের কাজে, আর আপনাদের খুঁটিতে বাঁধা গরুগুলো জল না পেয়ে তড়পে মরবে। এই এনডির চাদর গায়ে দেবে বাবু সাহেবের মতো জয়চন্দ্রদের অরাতরা, আর আপনাদের বাড়ির মা বোনরা আবরু ইজ্জতে রাখা অসম্ভব হয়ে পড়বে। আগুনের হালকা ছিটকানো ভলেন্টিয়ারদের কথাগুলো সকলের রক্ত গরম হয়ে উঠেছে। সব মনগুলো গালে তাল পাকিয়ে এক হয়ে গিয়েছে। ভলেন্টিয়ার যে এরকম প্রাণের কথা বলতে পারে তা আগে কারো জানা ছিল না। দামি কথা বলেছেন জুলুমকার। ভলেন্টিয়ার লুচুয়া চৌকিদারের দিকে তাকিয়ে বলে দিও তোমার দারোগাকে আমি সরকারের বিরুদ্ধে কি বলেছি। কানুন যদি ভাঙতেই হবে তবে ঠিক ভাঙাই ভালো। উত্তেজনা সকলে উঠে দাঁড়িয়েছে। বুড়ো দাদা ছানেই পড়া, চোখ দিয়ে জল গড়িয়ে গালে পড়ছে। সে বলে, বসে পড়ো সবাই, এই পর সাগিয়া গিয়া বাকি রয়েছে। এখনই সবাই উঠে পড়বে কেন? কে কার কথায় কান দেয় তখন? ভলেন্টিয়ার বলছে আংরেজ, আর সকলে বলে জুলুমকার। ধোড়াই বলে বাবু সাহেব, সকলে বলে জুলুমকার লাডলি বাবু জয়চন্দ্র। কখন যেন সকলে ভলেন্টিয়ারের সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করেছে। কুশির ধারে যেখানে গুটি পোকার ঘর হয়েছে সেখানে পর্যন্ত গিয়ে সকলে প্রাণ ভয়ে চেঁচায়। তারপরে ভলেন্টিয়ারজি ন এক পা ন এক ভাই আংরেজ কি লড়াই মে বলে ভঙ্গ সাদিয়ার পথ ধরে। মহাত্মাজির হুকুম, যতদিন পুলিশ না ধরে গ্রামে গ্রামে এসে বলে ঘুরে বেড়াতে হবে। সাজের আগে বোধহয় ভয় সাদিয়ার পিছুতে পারবে না। দেখেছিস না হাওয়ায় জাহাজ চলল। জিরানিয়া নেপালি ফৌজ ভর্তি করবার ছাউনি খুলেছে। সেখানকার ফৌজি হাকিম রোজ হাওয়ার জাহাজে কলকাতা থেকে আসা যাওয়া করে। ছেলেপিলে ভলেন্টিয়ারদের দেওয়া মালগুলো নিয়ে কাড়াকাড়ি করেছে। ভলেন্টিয়ারকে আর চেনা যাচ্ছে না এত দূর থেকে। হাতের বার্নিশ করা চরখার বাক্সটার ওপর রোদ্দুরের পরে ঝকমক করে উঠল। কুশির ধারে টিলার পেছনে গোসাই পাটে বসবেন এইবার। পরনাম মহাত্মাজি, পরনাম পরনাম। তারা সকলে ফিরে এসে দেখে মঠের মাঠে বুড়ো দাদা তখন মেয়েদের বসিয়ে রেখেছে, সবাই এসে সাথে গিয়ে আরম্ভ হবে বলে। হাকিম রাইবার বেচারা ভলেন্টিয়ারকে গ্রেপ্তার না করে দারোগা সাহেব ভারী বিপদে ফেলেছেন। একবার জ্বর গায়ে কোয়ারিটোলা এসে সেই ভাঙা মঠে আস্তানা নিয়েছিল, সেই থেকে রয়ে গিয়েছে সেইখানে। 2-4 দিন পর এগা সেগা মাস্টার সাহেবের আশ্রয় ঘুরে আসে। কোয়ারিটোলার লোকেদের ইচ্ছে যে ভলেন্টিয়ার তাদের গায়েই থাকে, তাহলে পর সময়ে অসময়ে একটু মনে বল পাওয়া যায়। জিরানিয়া থেকে এসেই তার খদ্দেরের ঝোলার মধ্যে থেকে ভলেন্টিয়ার প্রত্যেকবার বার করে একখানা করে মহাত্মাজির কাগজ, তার উপর মহাত্মাজির ছবি। হাঁসের পিঠে চড়ে উঠে যাচ্ছেন আকাশে। তার থেকে পড়ে পড়ে কত খবর শোনায় মল্লুকে। এছাড়া ভলেন্টিয়ার আরও কত খবর জানে। আংরেজ কাবু করেছে জার্মান। লাডলি বাবু জেলা কৌমি মোর্চা সভাপতি হয়েছেন। লোটা ভরা টাকা পাবে মাইনে সরকারের কাছ থেকে। খুব বড় হাকিম। পাট তামাক দাম বাড়বে ওই দেখে। নেপালি রাংরুটদের হাওয়া গাড়ি চলছে পাক্কি দিয়ে। 1, 2, 3, 4, 5 রোজ 20 খান করে যায় কুরসাইল স্টেশনে। এগুলো চড়বে রেলগাড়িতে। জিরানিয়ার বাঙালিওয়ালা আজকাল ভারী কাবু। বাজারের সব মাছ এই নেপালি রুংরুটগুলো নিয়ে নেয়। খাই কি করে জানি তো, পুড়িয়ে। লাডলি বাবু আরও বড় হাকিম হয়েছে, কথায় ঢোড়াইয়ের ভালো লাগে না। কোয়েরি আর সাঁওতালরা বাবু সাহেবের মঠের দরুন জমিগুলোতে গরু চালানো আরম্ভ করেছিল। তারা জানে যে এই জমি নিয়ে বাবু সাহেব মামলা মোকদ্দমা করতে সাহস করবে না। যে চুরি করে খায় সে কি হাকিমের কাছে যায়? লাডলি বাবু বড় হাকিম হয়ে গেলে আবার কলস্টার দিয়ে গোলমাল না করায়। কলস্টার না হোক। একদিন এসডিও সাহেব নিয়ে সত্যি লাডলিবাবু এলো গায়ে। খবর দিল মিটিং হবে। সকলে ভয়ে কাট। এই দিনে আবার ভলেন্টিয়ারদের জিরানিয়া না গেলে চলছিল না। কি যে করে সেখানে বুঝি না। লাডলিবাবু নিজে এসে সকলকে ডেকে নিয়ে গেলেন মিটিংয়ে। তাজ্জব ব্যাপার, মিটিংয়ে মঠের জমির কথা কিছু বললেন না এসডিও সাহেব, কেবল লড়াইয়ের কথা। হিটলারের রাবণের মতো জুলুমকার। রাঙা আলুর চাষ করা খুব লাভের। 7.5 টাকা করে মন উঠেছে গায়ে। উচিত চোর ডাকাতের বিরুদ্ধে রক্ষী দল কায়েম করা গায়ে গায়ে। ঢোড়ায় হাত জোর করে উঠে দাঁড়া, আমাদের বাড়ি থেকে আর হুজুর কি নেবে ডাকাতে? হাকিম বোঝান, এ কথা বললে কি চলে? সকলে মিশে থাকতে হবে গায়ে। হয়ে আসা বরকামাচি বলে, বলছো বটে ঠিক হাকিম, শুনতে লাগছে ঠিক বাপের কথার মতো, কিন্তু
কুশি কিনারের নিকাশে তোমরা আর লাডলি বাবুরা মিলে যে রেডি চাষ করেছো, আমাদের টোলার মেয়েরা কি কুরবাঘাটে মেলায় তাঁবুর অরাত? এসডিও সাহেব প্রথমে কথাটা ধরতে পারেন। লাডলিবাবুর দিকে তাকাতে তিনি একটু আমতামতা করে বলেন। বাবু সাহেব পাট করা চাদর খানার ওপরে হাত বুলোতে বুলোতে কাশেন। দিনকাল বোঝেন না আপনারা? হাকিমের মুখ চোখ দেখে বিলটাটা আবার বুঝতে পারলো কি না পারলো পিঠো মাঝি পায়ে খোঁচা মেরে বুঝিয়ে দেয়, বুক ছেড়ে বাবু সাহেবকে। নানা লাডলিবাবু, এদের সঙ্গে সম্বন্ধটা একটু উন্নতি হওয়া দরকার। লাডলিবাবু কথাটা অস্বীকার করেন না। আজকালকার দিনে কি চাষবাসের কি অন্য কাজে লোকবালায় আসলেই বল ফসলের দাম বাড়ছে, এখন এদের সঙ্গে ঝগড়াঝাটিটা জিয়ে না রাখাই ভালো। কথাটা বাবু সাহেবের কিছুদিন থেকে ভাবছেন, কিন্তু হাকিম একটা কথা তাদের আলাদা ডেকেও তো বলতে পারতেন। এসডিও সাহেব ইনসান আলীর সঙ্গে করে হাওয়া গাড়িতে ওঠেন। ইনসান আলীর বাড়িতে খানাপিনা করবেন আজ। লাডলিবাবু বাড়ি ফিরবার সময় বলে, এসডিওটা লম্বরি লিঙি, তাই জন্য এই ইনসান আলী আর গড়িয়ার বাড়ি গেল। আবার রাবণের কথা তুলছিস বক্তৃতার মধ্যে? লুচুয়াহারি বলে, হাকিম ছিল কেন জানিস? কর্মী মোচার মিটিং করবে বলে লাডলিবাবু হাকিমকে আনিয়েছিল এখানে। জেলার সব বড় লোক কাকে কত ওর ফান্ডে দিতে হবে কলসা সাহেব ঠিক করে দিয়েছে। অত দিতে চাই না লাডলিবাবু। এখানে এসেছি এসডিও সাহেব বলে 25 টাকা নিতে। তিনি তো শুনে চলে লাল কলসে বসিয়েছেন 3000 টাকা। এসডিও 25 টাকা নিয়ে ছেড়ে দিতে পারে। তুই হলি কৌমি মোর্চার সভাপতি। ঢোড়াইয়ের কারোর এসব কথা শুনবার উৎসাহ নেই। কি বাজে গল্প করতে ভালোবাসে এই লোচা চৌকিদার। এখন এটা গেলে বাঁচা যায়। লুচুয়াহারি যাওয়ার সঙ্গে সঙ্গে মনের কথা আরম্ভ হয়। লাডলি বাবুটা তাহলে বেশ বড় হাকিম নয়, দেখলি না? এসডিও সাহেব চাইতেও ছোট হাকিম। হ্যাঁ, ডাবল হাকিমের গরমই আলাদা। যা তারা খেয়েছে আর সাহস করবে না মঠের জমি নিয়ে গোলমাল করতে। বাবু সাহেবের কাছ থেকে আধি বন্দোবস্ত নেওয়া মঠের জমিগুলো ফসলের ভাগ এবার না দিয়ে দেখলে হয়? দেখাই যাক না বাবু সাহেব কি করে। মঠের পরতির জমিতে গরু চড়ালে কিছু বলেনি সতী গড়িয়া দিনের অত গালাগালিও হজম করে গিয়েছে। বাবু সাহেবকে না দিয়ে কিছু ভলেন্টিয়ারদের দিলে কি হয়? তারাই তো বালবাচ্চা আছে নিজের গায়ে। বর্গা মাঝিও রায়, তাই তবুও বুড়ো দাদার মতো পুতু করিস না ঢোড়াই। এইসব ব্যাপার নিয়ে যা হবার হবে, পরে দেখা যাবে। আজকাল দুয়ারে দুয়ারে ঘুরছে লোকের। সে কথা ঢোড়াই জানে। এই তো ইনসান আলী এসেছে পশুর লোকের জন্য। সেই বলল রাজপুতরা ডিস্ট্রিক্ট বোর্ডের খোয়ার তার কাছ থেকে কিনে নিয়ে তার সুথিনি করবে। লড়াইয়ের জন্য সরকার বাহাদুর পাক্কি নিয়েছে ডিস্ট্রিক্ট বোর্ডের হাত থেকে। এখন পাক্কির ধারের গায়ে গায়ে লোক রাখবে রাস্তা মেরামত করবার জন্য। তারই ঠিকাদারি পেয়েছে ইনসান আলী আর গাড়ি আরও বলে গিয়েছে। এই জন্যই বাবু সাহেব পাক্কির ধারের আম গাছ 3টে তাড়াতাড়ি কাটিয়ে নিয়ে চালান করেছে। এই রিপোর্ট করবে লাট সাহেবের কাছে, আজই হয়তো বলবে এসডিও সাহেবের কাছে। দুজনেই তো লিঙেরই লোক। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা মেরামতের কাজ আবার যদি ঢোড়াই নাই, ভাবতেও বেশ লাগে। কোথায় গিয়েছে সেই শনিচড়ার বন্ধুর দল? রাস্তার কাজ করতে করতে যদি সে কুশি স্নানে দিন দেখে যে গরুর গাড়িতে করে রামিয়া তার ছেলে চলেছে, উদাস হয়ে উঠেছে মনটা। না, এখন পাখির কাজ নিলে এরা ভাববে যে বাবু সাহেবের মুখে এদের ছেড়ে দিয়ে সে পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে। তা হয় না।